আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশে অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। দর্শক, করোনা সংকটে দেশের গণমাধ্যমে একের পর এক বেরিয়ে এসেছে স্বাস্থ্য খাতের বহুমুখী অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র। একদিকে করোনা সংকট, অন্যদিকে স্বাস্থ্য খাতে বাড়তি চাপ। অভিযোগ রয়েছে এই দুইয়ের সুযোগে দুর্নীতি, প্রতারণা ও বাণিজ্যে মেতে উঠেছে বেসরকারি কিছু হাসপাতাল। সম্প্রতি রাজধানীর একটি করোনা বিশেষায়িত হাসপাতালে করোনায় মৃত ব্যক্তির চিকিৎসা খরচ ধরা হয়েছে 15 লাখ টাকা। নির্ধারিত কোনো ফি না থাকায় দেশের অধিকাংশ করোনা বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কেবিন বেড, আইসিইউ ফির নামে অসহায় রোগীর কাছে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। গত বছর করোনার শুরুতে প্রতিটি টেস্ট কিটের মূল্য ছিল 3,000 থেকে 3,200 টাকা। বেসরকারি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করা হয় 3,500 টাকা। বাসায় বসে পরীক্ষা করালে 4,500 টাকা। কিন্তু গত কয়েক মাসে কিটের মূল্য প্রায় 2,500 টাকা কমলেও পরীক্ষার ফি কমেনি 1 টাকাও। এতে গেল এক বছরে প্রায় 400 কোটি টাকা বাড়তি মুনাফা করেছে বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলো। এখানেই শেষ নয়, গত এক মাসে করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে যে অন্তত 3 শতাধিক যাত্রী সংশ্লিষ্ট দেশে RT-PCR পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে করোনা টেস্টের মান নিয়েও। কমিশনের আশায় অপ্রয়োজনীয় টেস্ট, অতিরিক্ত ওষুধ, ভুল রিপোর্ট, ভুল চিকিৎসার মতো পুরনো অভিযোগগুলো তো রয়েছেই। আলোচনা, তীব্র সমালোচনার পরেও থামানো যাচ্ছে না সরকারি হাসপাতালের কেনাকাটায় তুঘলকি কাণ্ড। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে ওষুধ কেনা হয়েছে মাত্র 94 পয়সায়, সেই ওষুধ মুগদা হাসপাতালে কিনেছে 16 টাকা 10 পয়সায়। 20 টাকা 40 পয়সা দামের ওষুধ কিনেছে 90 টাকা 25 পয়সায়। ভৌতিক কেনাকাটার অভিযোগ অধিকাংশ সরকারি হাসপাতালের বিরুদ্ধে। এসব নিয়ে ক্ষুব্ধ খোদ স্বাস্থ্য অধিদপ্তর। এমন বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় টেস্ট ও চিকিৎসা বাণিজ্য প্রতিরোধের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ। অনলাইনে যুক্ত আছেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার আ.ফ.ম. রুহুল হক এমপি, ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IDCR এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক এবং ইম্পালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জাহির আল আমিন। দর্শক, অনুষ্ঠানের মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন কোন স্ক্রলে দেখুন নম্বরে। মূল আলোচনায় যাবার আগে স্বাস্থ্য ব্যবস্থার নানান অসঙ্গতি নিয়ে পত্রিকার কিছু শিরোনাম দেখে নেব। আমরা শিরোনামগুলো দেখলাম, এবার যাচ্ছি মূল আলোচনায়। প্রণব সাহা, আপনাকে নিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। চিকিৎসা খাতেও কেন আলু, তেল, পেঁয়াজের মতো এমন বাজার চরিত্র? এত সমালোচনার পরেও স্বাস্থ্য খাতের এই স্বেচ্ছাচারিতা, অনিয়ম কিংবা বাণিজ্য কেন বন্ধ হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। এইটা বন্ধ হচ্ছে না কারণ সরকারের এই ক্ষেত্রে কোনো কঠোরতার লক্ষণ আমরা দেখি। এটা তো আমি আপনি বন্ধ করতে পারবো না। আমরা দুটো টক শো করতে পারবো, 4টা রিপোর্ট করতে পারবো, কিন্তু ব্যবস্থা নিতে হবে সরকারকে। ওষুধ প্রশাসন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর বলেন এবং সংশ্লিষ্ট আরো যারা আছেন, আপনি কেনাকাটার কথাও বলেছেন, এই সবই তো এই সরকারের ব্যাপার। আর সরকার যদি বেঁধে দেয়, আপনি জানেন যে আমরা রিপোর্ট করেছি, কথাবার্তা হয়েছে এবং সরকার হাটের যে রিং পড়ায় সেই রিং এর দামও কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেটাও সম্ভব হয়েছিল। যদি সেটা করা যায় তাহলে এই যে আপনি বলছেন যে একটি হাসপাতাল কিনছে কয়েকটি পয়সায়, আরেকটি হাসপাতাল একই জিনিস কিনছে 16 টাকা, এই পার্থক্য ধরার জায়গা কি? আপনি জানেন যে এগুলোর অনেকগুলো তদারকি প্রতিষ্ঠান আমাদের দেশে আছে। আমি তো দুর্নীতি দমন কমিশনকে না দূরেই রাখলাম, তার আগেও তো অনেক জায়গায় এটা ইন্সপেকশন হয়, সরকারের মধ্যেই আছে সেগুলো। এবং আপনি জানেন যে প্রকল্প মূল্যায়ন বীক্ষণ যে জায়গা আছে পরিকল্পনা কমিশনের, তাদের কিন্তু দায়িত্ব কিছুটা পড়ে এটা।
আর মানে মন্ত্রণালয় বিভাগ তো আছেই। ফলে এখানে আমরা মনে করি যে এটা একটা সিস্টেমে পরিণত হয়েছে, একটি পদ্ধতি যেটা চলতেই থাকবে। আমি আপনি কথা বলবো, টকশো করবো, রিপোর্ট করব, কিন্তু যারা এখানে দুর্নীতির সঙ্গে জড়িত আছেন, যারা কেনাকাটায় আছেন, এবং প্রশাসনিক কর্মকর্তা বলেন, অধিদপ্তরের ডিজি বলেন, মন্ত্রণালয়ের সচিব বলেন, তারা বদলে যাবে, কিন্তু এই দুর্নীতি কিন্তু বদলাবেন। তার মানে কি এই সিস্টেমের মধ্যে সকলে অভ্যস্ত হয়? আমরা কি ধরে নেব এই সমস্ত পদে বদলি হয়ে নতুন যারা আসেন তারা সবাই অভ্যস্ত হয়ে যান, নাকি তারা কোথাও আত্মসমর্পণ করে বসেন? সেটা কি অর্থের জন্য? সেটা কি ঘুষ বাণিজ্যের জন্য? আমি মনে করি এক্ষেত্রে সরকারের কঠোরতাই মূল। আপনি দেখেন অনেকগুলো ঘটনা ঘটে, অনেকগুলো রিপোর্ট করি আমরা, অনেক কিছু উদ্ঘাটিত হয়, কিন্তু তার শেষ হয় না। দেখেন N95 মাস্ক কেলেঙ্কারি নিয়ে ঘটনাটা শুরু হয়েছে, পরে জেএমআই এর ব্যবস্থাপনা পরিচালক আমাদের সামনে এসে দাবি করেছে যে এটি একটি ভুল ছিল, এটি উনি ওইরকম মাস্ক দেয়নি, এবং আমরা দেখলাম সত্যি সত্যি উনি গ্রেপ্তার হয়েছিলেন, জামিন পেয়েছেন উনি। কিন্তু এই মামলাটি কোথায় দাঁড়ালো? যদি ওনার পক্ষ থেকে যদি ঠিক থাকে, তাহলে যারা ভুল করেছিল এবং উনি যে জেল যেতে হলো, তারও তো একটা বিচার হতে হবে, উনি যদি সত্যি হয়ে থাকে। আর যদি ওনার দাবি ঠিক না হয়ে থাকে, তাহলে সেটাও একটা সুরা হওয়া দরকার। আপনি আরো জানবেন যে গত বাজেটে, যেটি আগামী 30শে জুন যে বাজেটটি শেষ হয়ে যাচ্ছে, সেই বাজেটে 10,000 কোটি টাকা বিশেষ বরাদ্দ ছিল করোনার জন্য। আমরা বারবার বলছি যে গবেষণা, এই যে জেনুইন সিকম হচ্ছে না, এই যে আমরা বুঝতে পারতেছি না যে আসলে গরিবরা কি করোনা হচ্ছে না, এটা ঠিক কিনা, বস্তিতে করোনা কম, যারা যাচ্ছে গাদাগাদি করে ফেরিতে, বাসে, এই ব্যক্তিগত গাড়িতে বা পিক আপে, তারা বলছে আমাদের তো করোনা হয় না, করোনা তো গরিব বড় লোকের জিনিস। সেই বিষয়ে কি গত 1 বছরে আমরা একটি গবেষণা পেলাম কেন কেন সত্যি তাদের হয় না? আমি যতদূর খোঁজ খবর করছিলাম, গতকালও কথা হচ্ছিল, ডাক্তার মুস্তাক এখানে আছেন, যে একজন ব্যক্তিকে 100 কোটি টাকা দেওয়া হয়েছিল গবেষণা করার জন্য। তারা গবেষণাপত্র আহ্বান পর্যন্ত করতে পারেনি, কিন্তু আমাদের অর্থবছর শেষ হয়ে যাচ্ছে। এই যে গবেষণা করা নিয়মিত, যে ভারতীয় ভ্যারিয়েন্ট আসলো কি আসলো না, সেটা আমরা কিভাবে করব? আমরা যে 6 জন রোগীকে শনাক্ত করলাম যে তাদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে, তাদেরকে কোথায় রাখা হয়েছে? তাদের কন্ট্যাক্ট ট্রেসিং হয়েছে বলে আমরা কেউ কেউ রিপোর্ট করেছি, কিন্তু সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরে কোনো পরিষ্কার বক্তব্য কিন্তু আপনি পাবেন না। এবার একটি দুটি প্রেস কনফারেন্স করেন, আমরা দুটো খোঁজাখুঁজি করে প্রশ্ন করি, তারা কখনো উত্তর দেন, কখনো একটু বিরক্ত হন, কিন্তু সামগ্রিকভাবে প্রতিদিনের কোনো স্বাস্থ্য বুলেটিন কখনো হয়, কখনো হয় না। এই কেনাকাটা থেকে শুরু করে এই গবেষণা, সব জায়গায় যে সমন্বয়হীনতা দেখেন। আজকে দাবি উঠছে, একটু আগে আমি দুজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের কথা বলছিলাম, যে আমরা যে জনপরিবহন বন্ধ রাখলাম আন্তঃজেলা, তাহলে এই যে এক জেলা থেকে আরেক জেলা তো চলে যাচ্ছে মানুষ, আমরা তো ঠেকাতে পারলাম না। তাহলে কি আমরা বেশি বাসের ব্যবস্থা করলে ভালো হতো? আমাদের কি অধিক ফেরি করলে এই গাদাগাড়ি বা ভিড় আমরা এড়াতে পারতাম? আমরা বিজিবিটা আগে মোতায়েন করলাম না কেন? আমরা আন্তঃজেলা বাস চালু করে দিয়ে বাস স্ট্যান্ডে পুলিশ বিজিবি দিয়ে আমরা যদি চেষ্টা করতাম যে সবাই যেন মানে হাত ধুয়ে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে এই যানবাহনগুলো চলতো, তাহলে কি এই গাদাগাদিটা হতো? এটা কি আপনি গরিব লোকদের দোষ দিবেন, নাকি আপনাদের ব্যবস্থাপনার ত্রুটির কথা বলবেন, নাকি আমি সমন্বয়হীনতার কথা বলবেন? এই দায় কিন্তু কোথাও কেউ নেবে না। আজকে হঠাৎ করে স্বাস্থ্যমন্ত্রীর একটা বক্তব্য শুনলাম, এই যে এমন ভাবে যাওয়ার কারণে এটা আত্মহত্যা সামিল হবে। তাই যারা আত্মহত্যা করার জন্য উদ্যত হচ্ছিল, তাদেরকে ঠেকানোর কোনো ব্যবস্থা আমরা আগাম নিয়েছিলেন কিনা? একটি কথা আমি বলে শেষ করতে চাই, যে আমরা যেরকম ব্যবস্থা নেই কাগজে কলমে, তা যে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না, তা যে জনমানুষের মতন হয় না, আমরা যে জনমানুষের কথা বুঝি না, আমরা যে সচিবালয় থেকে নির্দেশনামা জারি করে দেই, আমার রাজনৈতিক নেতারা বলেন লকডাউন, আর আমার মন্ত্রিপরিষদ সচিব, আমার জনপ্রশাসন সচিব, আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বলেন এটি বিধিনিষেধ, কঠোর বিধিনিষেধ। এখন সেই মানুষকে, অসচেতন মানুষকে, অল্প শিক্ষিত মানুষকে বা অশিক্ষিত মানুষকে আপনি জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধি বলতে কি বোঝায়, কিভাবে তাকে বোঝাবেন? তাকে হ্যান্ড স্যানিটাইজার কথাটা কেন আপনি বেশি অভ্যস্ত করলেন? জি, ধন্যবাদ। বেশি বললেন না। ফলে দায় আমাদেরও আছে, এমনকি গণমাধ্যমের দায় আছে। আমরা সঠিকভাবে হয়তো আমাদের যে বার্তা, সচেতন করার যে বার্তা, সেটা তো আমরাও দিতে পারি না। এই জন্য আজকে এমন দিতে হচ্ছে যে কমান্ডো স্টাইলে তারা ফেরিতে উঠে যাচ্ছে, তারা জীবনের ঝুঁকি নিচ্ছে জীবিকার জন্য, এবং আবেগকে তারা কেউ থামাতে পারছে না। তারা বউয়ের সাথে, তারা মার সাথে, তারা বাবার সাথে, 60 বছর 65 70 বছর বয়স্ক মহিলা বলছে যে আমি নাতি নাতনিদের সাথে ঈদ করতে যাব, তাকে আপনি কি দিয়ে ঠেকাবেন? এই যে ঠেকানোর কোনো বুদ্ধি আমরা কিন্তু বের করতে পারলাম না, সেই দায় কিন্তু আমাদের সামগ্রিকভাবে সবারই। ধন্যবাদ ডাক্তার মুশতাক হোসেন। করোনা টেস্ট কিটের দাম ব্যাপক হারে কমলেও অভিযোগ রয়েছে করোনা ডেডিকেটেড বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো আগের ফি আদায় করছে। আইসিইউ বাণিজ্যের অভিযোগও আছে। এগুলো বন্ধে আপনাদের কোনো পদক্ষেপ কিংবা পরিকল্পনা কি আছে? আসলে টেস্ট কিটের ফি বা ইত্যাদি এই বিষয়ে কিন্তু আমার খুব একটা জানা নেই।
এগুলো যারা ল্যাবরেটরির সাথে জড়িত তারা ভালো বলতে পারবেন, এবং স্বাস্থ্য অধিদপ্তরের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তারা বলতে পারবেন। আমরা যেটা মনে করি, একটা আদর্শ স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে এই ধরনের মহামারীতে কোন রকম বাণিজ্যিক কার্যক্রম থাকবে না। সরকারি খরচে সবাই বিনামূল্যে টেস্ট করা, চিকিৎসা করা, সবগুলোই সেটা রাষ্ট্রের দায়িত্ব। কাজেই এক্ষেত্রে সরকার তাদের প্রাইভেট খাতের দাবির মুখে সেখানে দিয়েছে, এবং কতগুলো তারা শর্ত দিয়েছিল, সেই শর্ত প্রতিপালন করা হচ্ছে কিনা সেটা অবশ্যই দেখার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের। সেক্ষেত্রে যদি টেস্ট যে আপনি কিটের দামের কথা বললেন, যদি কমে গিয়ে থাকে, সরকার কি পুনর্নির্ধারণ করেছে কিনা সেটা আমি জানি না। সরকার যদি পুনর্নির্ধারণ করে থাকে টেস্টের ফি কমানো, সেটা যদি তারা না মানে, ব্যক্তিগত প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, অবশ্যই তাদেরকে জবাবদিহির আওতায় আনা দরকার। আমি এই বিষয়টি পরিষ্কার নই যে আন্তর্জাতিক বাজারে টেস্ট কিটের দাম কমার পরে সরকার কোনো নির্দেশনা দিয়েছে কিনা। তবে কারিগরি পরামর্শ কমিটির একটা প্রস্তাব আমি দেখেছি, তারা একটা সুপারিশ করেছেন যে যেহেতু এখন এই টেস্ট কিটের দামটা আগের মতো নাই, কাজেই তারা যেন এই দামটা কম রাখেন, কিন্তু সরকারি কোনো নির্দেশ জারি হয়েছে কিনা সেটা আমার জানা নেই। জি, ধন্যবাদ। তৌফিক মারুফ, আপনি তো বর্তমান অবস্থা দেখছেন, স্বাস্থ্য খাতের মূল অসুখটা আসলে কোথায় এবং এর চিকিৎসা আসলে কি? কেন স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছে কিন্তু আদৌ কোনো ব্যবস্থা আমরা নিতে দেখছি না? আমার কাছে সামগ্রিকভাবে মনে হয় আসলে এই মহামারীকে কেন্দ্র করে সরকার এমন একটি অবস্থায় পড়ে গেছে যে সরকার কোনো কিছুই নিয়ন্ত্রণে রাখতে পারছে না। সরকারের একদম উচ্চ পর্যায়ে থেকে যখন যে নির্দেশনাগুলো দেওয়া হয়, আমি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের জায়গাটা একটু পরে আসছি, কোনো কিছুই আসলে তারা বা যে সিদ্ধান্তগুলো, যে কার্যকর সিদ্ধান্তগুলো তারা নেন এবং সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে অনেকটাই পরিকল্পিত থাকে, কিন্তু সেটি বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে ছুটে যায়, ভেঙে যায় পদ্ধতিগুলো, কোনো কিছুই তারা মানাতে পারেন না। সেটি হচ্ছে উল্টো সরকার এক ধরনের জিম্মি হয়ে পড়ে। আমরা যদি একেবারে দেশে এবং বিদেশেও, আমরা দেশের মধ্যে যেমন ধরেন এই যে সংক্রমণটি যখন এপ্রিলের শুরুর দিকে বেড়ে গেল, বিভিন্ন মানুষের উল্লাস বা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সেটি সরকার যখন লাগাম টেনে ধরতে পেরেছিল, সেটি কিন্তু একটা উদাহরণ ছিল এবং ভালো উদাহরণ ছিল। কিন্তু যখনই আবার পরের ধাপে এটি নিয়ন্ত্রণের জন্য সরকার যে নির্দেশনাগুলো দিল, সেই নির্দেশনা কিন্তু ভালো ছিল এবং এই নির্দেশনাগুলো দেওয়া হচ্ছিল স্বাস্থ্য, এই যে কোভিড-19 মোকাবেলায় সরকার গঠিত যে জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি, তাদের পরামর্শ অনুযায়ী। কিন্তু আমরা একটা পর্যায়ে দেখলাম এই নির্দেশনাগুলো বাস্তবায়নের জায়গায় যারা দায়িত্ব পালন করার কথা, যে মন্ত্রণালয়গুলো, সেটি আগের মতোই আসলে তারা অ্যাক্টিভ না। একদিন দুই দিন আমরা দেখলাম যে পুলিশ মাঠে ছিল কিংবা অন্যান্য সংস্থাগুলো, প্রশাসনের লোকজন অভিযান চালিয়েছে, এরপর কিন্তু সেটি নাই হয়ে গেছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি মানুষ ঢাকা থেকে ঢল নিয়ে ছুটছে, মার্কেটগুলো চাপের মুখে তারা নতি স্বীকার করতে বাধ্য হলো। আজকে তো আমরা 2-3 দিন পর্যন্ত ফেরিঘাটের অবস্থা যা দেখছি। এখন অন্যদিকে আমরা ওই যে আমি বললাম কেন জিম্মি হলো সরকার জিম্মি হলো একেবারেই বাণিজ্যিক চক্রের কাছে। আমি চক্র শব্দটি বলছি, কোনোভাবেই এদেরকে নিবৃত করতে পারছে না। সেটি পরিবহন সেক্টরের বাণিজ্য বলেন, সেটি এই যে যাদের শিল্প কারখানা, মানে শপিং মল, দোকানপাট, সামান্য, আমি সরি টু সে যে সামান্য কথাটা এই কারণে বললাম, বিশাল একটি শপিং মলের তুলনায় নিউ মার্কেটের দোকানদাররা তারা তো একটু ছোট পরিসরেরই, তাদের চাপে সেই জনবহুল হাটের মতো মানুষের যেখানে সমাগম হয় সেটি সরকার খুলে দিতে বাধ্য হলো। আবার জিম্মি কিভাবে? জিম্মি হলো টিকার ক্ষেত্রে আমরা দেখলাম সেরামের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে পড়লো, টাকা দিয়েছি টিকা পাচ্ছি না। সরকারের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী নিজে এই কথাটি আক্ষেপ নিয়ে বলছেন। স্বাস্থ্য অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের জায়গায় যদি আসি, সমন্বয়হীনতা এমন একটি জায়গায়, সমন্বয় পরিকল্পনার কিছু সমন্বয় আছে, কিছু আছে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারের, আমি যেটি জানি আমার কাজের ক্ষেত্র থেকে, যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে নির্দেশনাগুলো মানুষের সুরক্ষার জন্য এই মুহূর্তে নেওয়া হয়, তার অধিকাংশ বা সিংহভাগ আসে স্বাস্থ্য খাতের
স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য খাতের সরকারি বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞদের মাথা থেকে যে নির্দেশনাগুলো আসে সেটি কিন্তু ওখান থেকে এক ধরনের নির্দেশনা হিসাবে আসে। কিন্তু এটি বাস্তবায়নের জায়গায় অন্যরা যখন স্বাস্থ্য মন্ত্রণালয়কে তারা সহায়তা করেন না, স্বাস্থ্য মন্ত্রণালয় সেটি মানাতে পারেন না, তারা নিয়ন্ত্রণটি তাদের হাতে রাখতে পারেন না বলেই এই বিশৃঙ্খল অবস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের ক্ষেত্রে পরিকল্পনার জায়গায় যদি বলি বা মন্ত্রণালয়ের জায়গায় যদি বলি, আজকে যে টিকার সংকটটি আমরা দেখতে পাচ্ছি, শুরুতেই বলা হচ্ছিল যে শুধু একটি সোর্সের মধ্যে আমরা না থাকি, আমরা শুধু সেরামের উপরে না থাকি, আমরা অনেকগুলো সোর্স, অনেকগুলো উইন্ডো আমরা ওপেন করি যেখান থেকে আমরা টিকাগুলো পাবো। কিন্তু সেই জায়গাটিতে আমাদের আশা ভরসা এতটাই অপ্রত্যাশিত মাত্রায় ছিল যে আসলে মনে হলো যে আমরা সবই সিরাম থেকে পেয়ে যাই, সিরাম ইনস্টিটিউট থেকে পেয়ে যাব। আমরা ভরসা করেছিলাম কোভ্যাক্সের কাছে। আমরা যে প্রশ্নটি এসছে, মানে বিভিন্ন জায়গা থেকে যে প্রশ্নটি এসছে, যতখানি আমরা নিশ্চিন্তই বা থাকি বা যতখানি বা নিশ্চিত হই না কেন, একটি সোর্সের উপরে আসলে ডিপেন্ড করা কতখানি আমাদের সমীচীন হয়েছে? না, এটি মোটেই সমীচীন হয়নি, যে সেটি তো আমরা এখনই দেখতে পাচ্ছি, প্রমাণ তো হাতে নাতেই পাচ্ছি। এবং কোনো ক্ষেত্রে আপনার দেখবেন, শুধু টিকার ক্ষেত্রে না, আপনি যখন একটু আগে এই যে করোনা টেস্টের কথা বলছিলেন, আমাদের সবার মনে আছে, আমরা যারা কাজ করছি আমরা দেখেছি শুরুতে একটি সোর্স থেকে কিটগুলো আনা হয়েছিল এবং একটি জায়গায় শুধুমাত্র সরকারের আইডিসিআর হাতে যখন পরীক্ষাটি ছিল, সব বিশেষজ্ঞরা তখন বলছিলেন এক সুরে যে হ্যাঁ এটি আইডিসিআর থাকা উচিত। কিন্তু বাস্তবতা যে ভিন্ন, পরিকল্পনা যে ভুল ছিল, সেটি আমরা পরবর্তীতে প্রমাণ দেখলাম যে এখন 100, 150, 200, 250, 300 দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না। এখনও মানুষ একটি বিশৃঙ্খল হলো। আমার কথাটি হলো, সরকার যেই পরিকল্পনাগুলো আগে নেওয়া উচিত ছিল, সেই পরিকল্পনা, তারা মেধাবী মানুষজন, সেই মেধাবী মানুষরা তারা কেন পরিকল্পনাগুলো আগে নিতে পারলেন না? তৌফিক মারুফ, পরিণতিটি আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে টেস্ট কিটের দাম অলরেডি অনেক কমে গেছে। হ্যাঁ, এই জায়গাটিতে আমি একটু যুক্ত করি, কিটে প্রায় 2500 টাকা কমেছে। 2500 টাকা যদি কমে, তাহলে সরকারের কি কারোই নজরে আসলো না যে এই যে সাধারণ মানুষকে যে রীতিমতো তাদের যে পকেট কাটা হচ্ছে, মানুষ যে এই যে বিপদগ্রস্ত মানুষ, তাদেরকে যে এইভাবে তাদের উপরে যে ব্যবসা চালানো হচ্ছে, তাদের যে পকেট কাটা হচ্ছে, সরকারের কি মানে কোনোভাবেই এটা তাদের নজরের ভিতরে নাই, নাকি তাদেরই কারো হাসপাতাল আছে কিংবা এগুলোর সাথে জড়িত বলে তারা এগুলো চোখ বন্ধ করে থাকছে? এগুলো কি গণমাধ্যমকেই তুলে ধরতে হবে বারে, তারপরেও কাজ হবে না? না, এটি নজরে সরকারের নজরে আসছে, মানে অলরেডি মোস্তাক ভাই যে জিনিসটি বললেন যে নজরে এসছে এবং সরকার একটি নির্ধারণ করে দিয়েছে, সেটি হচ্ছে 2500 টাকা এবং 3000 টাকা, যেটি আগে বেশি ছিল 3500 এবং 4500 টাকা ছিল, সেটি এ মাসের অর্থাৎ গত মাসের শেষ সপ্তাহে এটি করে দিয়েছে। কিন্তু এই জায়গাটিতেও আমার অন্ততপক্ষে আপত্তি আছে, কারণ দাম আরও অনেক কমেছে, এখন 700-800 টাকা হয়ে গেছে। সেটি কেনই বা সরকার 2000-2500 টাকা করবে? কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এবং সবাই বলছে যত বেশি পরীক্ষা করা যাবে তত বেশি আমরা সাবধান হব কিংবা সংক্রমণের ঝুঁকি তত কমে। কিন্তু দাম এত বেশি হওয়ার কারণে মনিটরিং এর ঘাটতি, এইখানেও মনিটরিংটা হচ্ছে না। দাম যা নির্ধারণ করে দিয়েছে, যতটুকু কমিয়েছে, সেটিও বাস্তবায়ন হচ্ছে কিনা এটি দেখছে না। না দেখার কারণ ওই যে আমি একটু আগে একটি শব্দ বারবার বলেছি, জিম্মি সরকার এই জায়গাটিতেও বেসরকারি এখানে আমাদের একজন আছেন, কিন্তু ইম্পালসের একজন আছেন, আমি তাকে সামনে রেখেই বলছি, এই মুহূর্তে যারা বাংলাদেশের প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন, ওনার্স অ্যাসোসিয়েশন আছেন, তারাও সরকারকে জিম্মি করে রেখেছে। এটি একদম তথ্য উপাত্ত প্রমাণ বাস্তবতা সব কিছু মিলিয়ে আমরা গত 1 বছরে দেখতে পেয়েছি। এখন কেউ সবাই যে ঢালাওভাবে সমান রেশিওতে জিম্মি করছে বা অন্যায় অনিয়ম করছে বা একদম ওই যে আপনি যেটা বললেন 15 লাখ টাকা নিচ্ছে, সবাই করছে না, কিন্তু যেই কজন করছে সরকার তাদেরকে কন্ট্রোল করতে পারছে না। এটি হচ্ছে বাস্তব। জি, ধন্যবাদ। আমাদের সাথে একটি ফোন অনেকক্ষণ অপেক্ষা করছে। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোখলেসুর রহমান, আমি ঢাকা উত্তরা থেকে বলছি। জি, মোখলেসুর রহমান, বলুন আপনার প্রশ্নটি। আমি বিশিষ্ট জনদের কাছে জানতে চাই যে বাংলাদেশ সরকার আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় অনেকভাবে চেষ্টা করছে করোনা আমাদের এই মহামারী থেকে রক্ষা করার জন্য, কিন্তু আসলে গত 10 দিন আগে থেকে যদি এই প্রস্তুতিটা নিত, দক্ষিণাঞ্চলে যেভাবে লোকজনদেরকে এই
শেষ মুহূর্তে এসে বিভিন্নভাবে ফেরিতে পারাবার, এবং এটা কি বেশি বিপদের লক্ষণ না? এটাকে কেন করলো? সরকার ইচ্ছা করলে তো আসলে সবকিছু পারে। আমাদের যে বাংলাদেশ রাজনৈতিক দলগুলোকে যেভাবে তারা নিয়ন্ত্রণ করতেছে, এখন সাধারণ কিছু জনগণকে কেন নিয়ন্ত্রণ করতে পারলো না? আসলে কি সরকার কি চায়? যে আসলে কি আমরা আসলে মারা যাব, নাকি আমাদেরকে বাঁচিয়ে রাখতে চায়? যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে তো পারত সরকার যে স্লোলি আসলে বাড়িতে যখন যেতে চাচ্ছে তাদেরকে যেতে দিতে, কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নিচ্ছে বাড়িতে যেতে দিবে না, আবার হঠাৎ করে ছেড়ে দিচ্ছে। তাহলে এটা আমরা জানতে চাই যে আসলে সরকার কি চাচ্ছে। জি ধন্যবাদ কেন ধন্যবাদ। নিয়ন্ত্রণ আপনার প্রশ্নের করছে না? উত্তরটি আমরা খোঁজার চেষ্টা করব। অধ্যাপক ডাক্তার জাহির আল আমিন, সেবার পরিবর্তে করোনা নিয়ে বেসরকারি হাসপাতালগুলোর বেপরোয়া বাণিজ্যের অভিযোগ রয়েছে। বেসরকারি চিকিৎসা খাতের একজন প্রতিনিধি হিসেবে আপনার বক্তব্য এবং বিশ্লেষণ শুনতে চাই। অসহায় রোগীদের জিম্মি করে এমন বাণিজ্য কতখানি গ্রহণযোগ্য? সংকটটা কোথায়? কেন কিটের দাম এখনো পর্যন্ত 4,500 টাকা নেওয়া হচ্ছে? আপনার কাছে আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, বেঙ্গল সিমেন্ট কেমন বাংলাদেশে অনুষ্ঠানে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত কেমন বাংলাদেশে অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় টেস্ট ও চিকিৎসা বাণিজ্য প্রতিরোধের বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। আমরা ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর জাহির আল আমিন, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, অসহায় রোগীদের জিম্মি করে বাণিজ্য কতখানি গ্রহণযোগ্য? সংকটটা কোথায় আসলে? আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমার মনে হয় আমাদের অ্যাটেনশনটা আমরা ভুল জায়গায় দিচ্ছি। আপনার চিকিৎসা দিয়ে হসপিটালে বেড বাড়ায়া বিরাট দাম দিয়ে যন্ত্রপাতি কিনে এই রেগুলেশন করে ওই রেগুলেশন করে আপনি করোনাকে ঠিকমতো চিকিৎসা দিতে পারবেন না। আপনার এই টাকা দিয়ে আমেরিকা টাকা ঢেলে পারে নাই, আপনার ব্রিটেন পারে নাই, ইটালি পারে নাই। আমাদের প্রথম যে অ্যাটেনশন দিতে হবে প্রোটেকশন, মানে অ্যাভয়েডেন্স। আমরা অ্যাভয়েডেন্সই জানি না। আমি আপনাকে বলে দিই, দুইটা জিনিস বলে দিই। কেমন করে মাস্ক পরতে হয় এটি আমাদের দেশের লোক জানে। মাস্ক খুলে কথা বলছে, মাস্ক খুলে গলা মধ্যে রাখছে না। আপনাকে বলতে হবে, এবং এটাকে কিন্তু আমাদের যে বক্তব্য, আপনারা এক একজন এক এক জায়গা থেকে বক্তব্য দিচ্ছেন, জনসাধারণ বোমবার্ডেড হচ্ছে হাজার হাজার বক্তব্যে, এবং তারা বুঝতেছে না কি জিনিস। আজকে দেখেন জো বাইডেন যা কাজটা করেছে, ফ্যান্টাস্টিক কাজ করেছে। আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল থেকে অথবা ওই রকম একটা জাতীয় থেকে আমাদের প্রত্যেকটা টেলিভিশনে প্রত্যেক দিন 1 ঘন্টা পর পর একটা করে বক্তব্য দিতে হবে। এই জিনিস তুমি মাস্ক পরে বাইরে বা ঘর থেকে মাস্ক পরে যতক্ষণ বাইরে থাকবা মাস্ক কোনো মতেই খুলবা না, আনলেস ইট ইজ ওপেন স্পেস, অফিসে, আদালতে, যেখানে যাও খুশি হচ্ছে না, বাসা করো, কিন্তু মাস্ক খুলতে পারবা না। 1 সেকেন্ডে যদি মাস্ক খুললো, এটা বায়ুবাহিত রোগ হয়ে গেল, ঘরটা পুরা ছড়ায় গেল, ওইখানে যারা ঢুকবে আগামী 3-4 ঘন্টার মধ্যে সবাই এফেক্টেড হবে। এই জিনিসটা কি এখনো আমাদের সাধারণ লোক জানে? ডাক্তাররাই জানেন। মাস্ক পরে বাইরে তবে ঘর থেকে, এবং খাওয়ার সময় হোক, চা খাওয়ার সময়, কথা বলার সময়, নামাজ পড়ার সময়, উজু করার সময় মাস্ক কোনো সময় খুলতে পারবে না। 1 নম্বর শর্ত, আপনি এইটা মেনটেন করে শেখান। 2 নম্বর শর্ত হলো, দেখেন আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদের দেশ থেকে করোনা প্রায় চলেই গেল। আমরা করলাম কি, সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসলাম, এর আগে ইটালি থেকে নিয়ে আসলাম, আমরা কোয়ারেন্টাইন করতে পারছি না। এখন আলহামদুলিল্লাহ আমি আশা করি আগামী খুব তাড়াতাড়ি ইন্ডিয়া থেকে নিয়ে আসবো। বিভিন্ন অজুহাত আমরা কেন আমাদের দেশে কোয়ারেন্টাইনটা মেনটেন করতে পারছি না? আজকে অস্ট্রেলিয়াতে যে লোকই যাক না কেন, তাকে 2 সপ্তাহ হোটেলে রেখেই দিচ্ছে। আমাদের দেশে আমার হসপিটালে জানুয়ারি মাসে একটা রোগী আসলো, ব্রিটিশ ভ্যারিয়েন্ট, আমি তাকে কোয়ারেন্টাইন করার চেষ্টা করলাম। ভিআইপি লোক, সে কিভাবে যে ছুটে চলে আসলো। এই যে কোয়ারেন্টাইনের ব্যাপারে আমরা যে চেহারা দেখে কোয়ারেন্টাইন করছি, ভিআইপি লোক বাইরে যাচ্ছে, এবং এই বাইরে হওয়ার জন্য যে আমাদের দেশে আমরা ঢুকাই দিচ্ছি অসুখটা, তখন আপনি কিভাবে সামাল দিবেন বলেন? আজকে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, আমার একটা ফ্রেন্ডই সাউথ আফ্রিকা থেকে আসছে, তাকে হোম কোয়ারেন্টাইনে রাখছে 2 সপ্তাহ। হোয়াট ইজ দিস অফ ননসেন্স? আমরা তো জানি না কোথা থেকে আসতেছে। আমরা যদি কোয়ারেন্টাইনটাকে এনশিওর করতে পারি, ফর গডস সেক, আজকে যদি আমাদের সরকার যদি কোয়ারেন্টাইনের এয়ারপোর্ট আর অল ল্যান্ড পোর্টস যদি কোয়ারেন্টাইন এনশিওর করতে পারে, আমি বলে দিচ্ছি করোনা আমাদের দেশে এখন যে আছে, আপনাকে দেখেন লকডাউনের সময় সবাই হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঢাকার বাইরে গেল, কিচ্ছু হয় নাই। উপরালা একটা রহমত আছে আমাদের দেশে, হয় নাই। এর আগেও কিন্তু 2-1 বার ঈদের সময়, গত ঈদের সময় কিন্তু লক্ষ লক্ষ লোক ঢাকার বাইরে গেছে, কিচ্ছু হয় নাই ভাই, হইলো বা মিনিমাম হয়েছে। আমাদের দেশে আল্লাহর একটা রহমত আছে। আমাদের যেটা দরকার, এই বিদেশি ভ্যারিয়েন্ট গুলো এক একবার ঢুকে না যায়, এটা যদি করেন অনেক কাজ হবে। হ্যাঁ, যেটা বলছি, আমার হসপিটাল সম্বন্ধে আপনি বলেছেন, আমার মনে হয় এক জায়গা থেকে আপনারা বক্তব্য দেন,
সবসময় বক্তব্য একই বক্তব্য দেন। সাধারণ লোককে যদি হাজার রকম বক্তব্য দেওয়া হয়, সাধারণ লোক কোনোদিনই বুঝবে না কি কি ঘটনা ঘটছে। তারা ফ্রাস্ট্রেটেড হয়ে বলবে দরকার নেই। এবং এটাও সত্যি কথা, আপনাকে সবাইকে সম্পৃক্ত করতে হবে। আজকে একটা রিক্সাওয়ালার কিন্তু করোনা হচ্ছে না, বা হলেও মিনিমাম সিমটম থাকছে, কিন্তু এরকম মারা যাচ্ছে না, তাহলে সে কেন পড়বে? আমাকে একটা লোক স্পষ্ট করে দিল, আপনারা বড় লোকরা মরেন, আপনারা আমাদের টাকায় বড় লোক হয়েছেন, আপনারা মরেন, কিন্তু আমি কেন কষ্ট করবো আপনার জন্য? তাকে কি শুদ্ধ হয় দিতে হবে? তাকে মসজিদে এই যে আমাদের ওয়াজ হচ্ছে, আমাদের মসজিদে জুম্মার খুতবা হচ্ছে, তখন কেন আমরা মসজিদে হুজুরদেরকে বলে দিচ্ছে না আপনারা খুতবার আগে 5 মিনিট বলেন কি আপনি যদি এটা খারাপ কাজ করেন পরকালে এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। দুনিয়াতে আপনি কিছু ভুগবেন না, হয়তো আপনি পেছলে যাবেন, কিন্তু পরকালে আপনি এই যে সবাইকে সম্পৃক্ত করতে হবে। টিচারদের ক্লাসে, ওয়েবসাইটে ক্লাস হচ্ছে, ক্লাসে টিচার যদি 5 মিনিট আগে বলে দেয় সবাইকে, আজকে যেখানে যেখানে হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠান শুরুর আগে, এবার আমি আসি সব জায়গায় বলতে হবে, এবং সব লোকের, পলিটিশিয়ান বলেন, টিচার বলেন, হুজুররা বলেন, সাধারণ মানুষকে বলেন, সবাইকে সম্পৃক্ত করতে হবে। কারণ আপনার হয়তো করোনা একটু একটু করে হচ্ছে, আমার বেশি করে হচ্ছে। যে লোকটা রিক্সাওয়ালা তার করোনা হচ্ছে না, সে গরম মাস্ক পরবে না, 5 টাকা খরচ করবে না, 1 টাকা খরচ করবে না। তাকে ধর্মের দোহাই দিতে হবে, তাকে অন্য ভালোবাসার দোহাই দিতে হবে, তাকে অন্য কিছু দোহাই দিতে হবে, সবাইকে সম্পৃক্ত করতে হবে। এখন বলি দামের কথা, আপনাকে আবারও বলতেছি, প্রাইভেট সেক্টরে এখন আপনি যে টেস্টে কিটে বললেন 750-800 টাকায় পাওয়া যায়, আবার ভালো কিটের দাম 1300-1400 টাকা আছে। আপনি যদি বলেন কি আমি একদম 2 নম্বরে 3 নম্বরে চাইনিজ কিট ইউজ করি, তাহলে আমার কিন্তু 700 টাকা আমি কিট করতে পারি। আমি একটা হসপিটালে আমি কিন্তু 1200-1300 টাকার কিটটা ইউজ করি, কারণ এটাতে রেজাল্ট ভালো পাওয়া যায়। কাজেই এখানে একটু একটু শুভঙ্করের ফাঁক আছে। তবে এটাও সত্যি কথা, সরকার যদি আমাদেরকে না রেগুলেট করে, আমরা রেগুলেটেড হবো কেন? আমি হয়তো রেগুলেট হই, ইম্পালস হসপিটাল হয়, অবশ্যই হয়, কিন্তু অন্য হসপিটাল তো হচ্ছে না। আর 2 নম্বর কথা হলো চিকিৎসার দাম। আপনি একটা ক্রিকেটার একটা খেলা খেলে 1 কোটি টাকা কামাই করে নিচ্ছে, তখন আপনি হাই কোয়ালিটির জন্য তখন টাকা দিতে কার্পণ্য করেন না। একটা ভালো ডাক্তারকে আপনি টাকা দিবেন না কেন? তারা কি যেহেতু তারা ডাক্তার হয়েছে দেন, আপনি তো ভালো ডাক্তার রাখেন, ডাক্তারকে দিয়ে প্রপার সার্ভিস দেন, প্রপার ভালো নার্স দেন। আমরা তো অনেক টাকা দিই, ডাক্তাররা 5 গুণ বেতন নেয়, নরমাল বেতনে 5 গুণ নেয়, নার্সরা 5 গুণ বেতন নেয়, আমাদের পিসিএ 5 গুণ বেতন নেয়, আমাদের ক্লিনাররা 3-4 গুণ বেতন নেয়। তাদেরকে বেতন বেশি না দিলে তারা কাজ করবে না। এমন আপনি দেখেন অনেক হসপিটালে, সরকারি হসপিটাল ডাক্তার যাই না রোগীর কাছাকাছি। আপনি ইম্পালসে যান, প্রত্যেকটা রোগীর কাছে আমার ডাক্তাররা যায়। আমি তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করেছি, তাদেরকে দামি মাস্ক, তাদেরকে প্রপার সিস্টেম দিয়েছি, তাদেরকে কাপড় চোপড় দিয়েছি, এবং বলেছি কি তাদের যদি সমস্যা হয় তারা পুরো বিনা পয়সা আমার হসপিটালে চিকিৎসা করতে পারবে। এই যে জিনিসগুলোর জন্য কিছু খরচ একটু বেড়েই যায়। তবে হ্যাঁ, অবশ্যই সত্যি কথা, করোনা একটা খরচের অসুখ, এই ওষুধ মানে অসুখ, এবং এই খরচটা আপনাদের দিতেই হবে। আপনি এখন আমি মনে করেন আমি আমার টাকা আছে, আমি কি একটা সাধারণ জায়গায় গিয়ে আমি ওই হাই ফ্লো আছে কি সেন্ট্রাল অক্সিজেন এই রিস্ক নিব? আমি একটা হসপিটাল যাব না, আপনার কথা আমি বুঝতে পেরেছি, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। ক্রিকেটে একটা আপনার ওই ছক্কা মেরে যে টাকার কথা বললেন, সেটার সাথে যদি সেবা, মানে স্বাস্থ্য তো সেবা, আমরা তো যুগে যুগে দেখে এসেছি, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ডাক্তার সেই নার্সরাই কিন্তু একদম যুদ্ধক্ষেত্রে যেখানে বোম্বিং হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তারা প্রাণ দিচ্ছে, সেখানে আপনার রুগীদের কিংবা আহত সৈন্যদের বাঁচিয়েছে। শুধু তাই না, এরকম বহু বড় বড় উদাহরণ রয়েছে যে ডাক্তারের যে সেবা, সেই সেবার যে বিশাল অনেক সিনেমা, অনেক নাটক, অনেক কিছু হয়েছে সেই সেবা নিয়ে। সেখানে যদি সেই স্যালারির কথা তো আমরা বুঝছি যে তারা তো আর স্যালারি অনেক টাকা না দিলে কাজ করবে না, যত মহামারী আসুক, কিন্তু সেবা তাহলে আমরা তাহলে সেবামূলক খাতটা ফেলে দিতে হবে না, সেবার কথাটা ফেলে দিতে হবে। সেবাটা আমরা ফেলে দিই, তাহলে আমরা বাণিজ্যটাই রাখি। ক্রিকেটের মতো, ক্রিকেট তো একটা বাণিজ্য, ক্রিকেট কিন্তু বাণিজ্য, ক্রিকেট অনেক হাই স্কেলের বাণিজ্য, তাহলে আমরা ওটাকে আপনার সেবার জায়গায় না ফেলি। আমরা যে কথাটি বলছি, এই যে আপনি বললেন যে টেস্ট কিটের মধ্যেও আপনার শুভঙ্করের ফাঁকি আছে। একটা রোগী কিভাবে বুঝবে যে সেই টেস্ট কিটের সেই স্টিকটা আসলে 700 টাকা দিয়ে কিনেছেন না আপনি 1100 টাকা দিয়ে কিনেছেন, এবং তার কাছ থেকে কিন্তু 4500 কিংবা 3.5 কিংবা 4000 টাকায় আদায় করা হচ্ছে। এবং হাসপাতালে যখন একটা করোনা রোগী যাচ্ছে, তাকে যাওয়ার পর যখন সাসপেক্ট করা হচ্ছে সে করোনা রোগী, তাকে কিন্তু সাথে সাথে ওই 4000 টাকা দিয়ে টেস্ট করানো হচ্ছে, জরুরি টেস্টের কথা বলি। তো এগুলোকে আপনি কিভাবে নেবেন, এগুলোকে কিভাবে দেখবেন? আপনি বলবেন হ্যাঁ আমার ইম্পালস হাসপাতাল করে না, আর সবাই করে। জি বলুন। না, এটা তো কথা হলো কি, আপনার যদি সরকারি রেগুলেটরি বডি না থাকে, তাহলে আমি আমার ইম্পালস হসপিটালে ব্যক্তিগত উদ্যোগে আমি সবকিছু নরমালি যেটা সরকারি রেট, অক্সিজেনের রেট, টেস্টের রেট সবই মেনটেন করি।
এখন কথা হলো যদি সবাই তো এটা মেনটেন নাও করতে পারে, আপনি যদি সবাইকে মনে করেন বাংলাদেশে 50,000 ডাক্তার আছে, সবাই সেবার খত দিয়ে বসে আছে, তাহলে প্রাইভেট মেডিকেলে কেন ভর্তি হচ্ছে? তারা 25-30 লাখ 40 লাখ টাকা দিয়ে ছেলেপিলেগুলো কেন প্রাইভেট মেডিকেল থেকে পড়ছে? আপনাকে গোড়াতে হাত দিতে হবে। এখন আপনার একটা যে লোক 30 লাখ টাকা দিয়ে মেডিকেলে পড়ছে, একটা জিপিএ 5 করে না 4 পেয়ে পাস করে ঢুকে যাচ্ছে যে প্রাইভেট মেডিকেলে, তার কাছ থেকে আপনি সেবা কিভাবে আশা করেন? সেবা, হ্যাঁ আপনি বলছেন আমি আপনি বলছেন তার কাছ থেকে সেবা কিভাবে আশা করেন, তাহলে তো আমরা কার মধ্যে আছি? সেবা কি আশা করেন? জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। একটি ফোন অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। জি ধন্যবাদ আপনাকে। একটি ফোন অপেক্ষা করছে, ফোনটি নিয়ে আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম, আমি মোস্তাকুর রহমান মোস্তাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, জাতীয় সড়ক পরিবহন মোটর শ্রমিক ফেডারেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন 27 সভাপতি। জি আপনার প্রশ্নটি করুন। উপস্থাপক সহ সকল অতিথিদের কাছে আমার আবেদন, এই যে আজকে গাড়ি বন্ধ রেখে যে ঢাকার বাইরে যে লোকগুলো দিল, এতে কি আর সংক্রমণ বাড়লো না? এখন যদি গাড়িগুলো ছেড়ে দিত, আজকে শ্রমিকরাও বাঁচতে পারতো, এবং এই যে আজকে যে একটা অসহায় অবস্থা হবে, পরবর্তীতে ফিরে এসে যে অবস্থা হবে দেশের, সেই অবস্থা থেকে মানুষের পরিত্রাণ পেত। তো এই জন্য আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, এটা আসলে জি আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি জনাব মুস্তাক, আপনি দেখতে থাকুন, হয়তো আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আচ্ছা ডক্টর মুজাহিদুল হক, ডক্টর জাহিদ আল আমিনের কথাকে আপনি কতটুকু সমর্থন করেন? ধন্যবাদ। টেস্ট এবং চিকিৎসা বাণিজ্যের বিষয়ে যে আলোচনাটা হলো। হ্যাঁ, না চিকিৎসা একটা বাণিজ্য হতে পারে না। প্রথম কথা, চিকিৎসা একটা সেবার জিনিস। এখন কথা হলো যে প্রাইভেট চিকিৎসা আর সরকারি চিকিৎসা দুটো, আমাদের দেশে যে ব্যবস্থাটা আছে এইখানে একটা সমন্বয়হীনতা আছে, এবং এই যে প্রাইভেট এবং আমাদের যে পাবলিক, এই যে এই দুটো দিক থেকেই স্বাস্থ্যসেবাটা দেওয়া হয়। তো সমস্যাটা হয়ে গেছে বাংলাদেশে যে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা যেটা, সেটা এতই দুর্বল হয়ে পড়েছে যে ম্যানেজমেন্ট পার্টিকুলারলি, এবং সেই জন্য বেশ মানুষজন সেবা নিতে গিয়ে তাদের সন্তুষ্টির জায়গাটা কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। মানুষ স্বাস্থ্য সেবা বিশেষ করে সরকারি হাসপাতালগুলিতে যেভাবে পাওয়া উচিত ছিল সেইভাবে তারা পায়নি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে ইম্পালস হসপিটালে যদি যান আপনি ফ্লোরে কোনো রুগী দেখবেন না, কিন্তু আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যান তাহলে দেখবেন আপনি ফ্লোরে রুগী শোয়া আছে। এখন জিনিসটা হচ্ছে যে প্রাইভেট হসপিটালগুলিতে যেই জিনিসটা নিশ্চিত করতে পারছে, সরকারি হাসপাতালগুলি সেই জিনিসটা নিশ্চিত করতে পারছে না। সেবার মানের যে কথাটা উনি যেটা বলেছেন জহির সাহেব, হ্যাঁ সেবার মানটা কিনতে হচ্ছে, এটা হলো প্রাইভেট হসপিটাল থেকে, এবং তারা সেটা নিশ্চিত করার চেষ্টা করছেন, সেই জন্য তারা দাম নিচ্ছেন। আর আমাদের সরকারি হাসপাতালগুলিতে আমরা যেটা লক্ষ্য করছি, সেখানে তার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় যথেষ্ট ত্রুটি আছে। আমি বলবো যে ত্রুটিটা কোন জায়গায়? ত্রুটিটা হলো অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। আপনি লক্ষ্য করলে দেখবেন আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমরা কিন্তু নানা রকম অনিয়ম দেখতে পাচ্ছি, দুর্নীতি দেখতে পাচ্ছি, এগুলি সর্বজন স্বীকৃত। সেই জায়গায় আপনি রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি যদি আনতে চান, তাহলে স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ করতে হবে। আমি বিকেন্দ্রীকরণ বলতে বুঝাচ্ছি যে প্রতি জেলায় যে সমস্ত হাসপাতাল থাকবে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, সেটার দায়িত্বে থাকবেন সিভিল সার্জন, এবং ওনার নজরদারিতে থাকবে। হি ইজ রেসপন্সিবল অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ অ্যাকাউন্টেবল ফর, ভালো হলেও ইনি রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল, ক্রেডিটটা তাকে দেব, খারাপের জন্য তাকেই দেব। এবং এই জায়গায় যে জিনিসটা এস্টাবলিশ করতে হবে সেটা হলো মনিটরিং অ্যান্ড সুপারভিশন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে জিনিসটা লক্ষ্য করছি আমরা এই করোনাকালীন সময়ে, আমরা যেটা লক্ষ্য করছি, আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিশৃঙ্খলাটা আমরা দেখতে পাচ্ছি। যে এই যে আজকে লকডাউন নিয়ে এত কথা হচ্ছে, সারা দেশব্যাপী লকডাউন পৃথিবীর কোথাও দেয় না, সারা দেশব্যাপী লকডাউন হয় না। লকডাউন হয় যেখানে সংক্রমণটা বেশি থাকবে, সেই জায়গাটায় লকডাউন হয়। এবং আমরা একটু আগেই শুনছিলাম যে 3টি জেলায় সংক্রমণের হার বেশি, তো ঢাকা এবং আরো দুটো আমরা জানলাম, আমরা জানি সেটা। তো অ্যাকচুয়ালি লকডাউনটা দেওয়া উচিত ছিল সেই জায়গায়। তো আমি ব্যবস্থাপনার কথাটা এই জন্য বলছি, এই লকডাউনটা যে 3টি জেলায় সংক্রমণের হার বেশি, এইটা যদি সিভিল সার্জনকে রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল করা হতো, যে আপনি এখন এই সংক্রমণ নিয়ন্ত্রণের দায়িত্ব আপনার এবং আপনি এটার জন্য অ্যাকাউন্টেবল, তাহলে যেটা হতো
আমরা একজন লোককে রেসপন্সিবল এন্ড অ্যাকাউন্টেবল পেতাম এবং যাকে আমরা দায়বদ্ধ এবং দায়ী করতে পারতাম। কিন্তু সমস্যাটা দাঁড়াচ্ছে যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে আমরা কিন্তু কাউকে দায়িত্ব দিচ্ছি না, কাউকে দায়বদ্ধও করছি না, যে কারণে যেই জায়গাটায় কিন্তু আমাদের জহির সাহেব যেটা বলছিলেন যে উনি কিন্তু ওনার হাসপাতালের জন্য দায়ী এবং দায়বদ্ধ। সুতরাং উনি নিশ্চিত করতে চাচ্ছেন যাতে রোগীরা সেবা পায় এবং এইটার জন্য ওনারা হয়তো যেটা আমরা চার্জের বিষয়টা বলি, এটা চার্জের বিষয়টা যেহেতু সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই প্রাইভেট হসপিটালগুলির উপরে, সেই কারণে এটা হচ্ছে। আজকে যদি একজন সিভিল সার্জন ধরেন একটি জেলার ঢাকার সিভিল সার্জন, তার দায়িত্বে যদি থাকতো, রেসপন্সিবিলিটিটা যদি থাকতো প্রাইভেট এবং পাবলিক দুটো হসপিটালেরই সবকিছু দেখার দায়িত্ব, মনিটর করার, সুপারভাইজ করার, তাহলে কিন্তু আমরা সিভিল সার্জন সাহেবকে রেসপন্সিবল অ্যাকাউন্টেবল করতে পারতাম, উনি কিন্তু জহির সাহেবকে রেসপন্সিবল এন্ড অ্যাকাউন্টেবল করতে পারতেন, আবার ঢাকা মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তাকে রেসপন্সিবল এন্ড অ্যাকাউন্টেবল করতেন। এই দায়িত্ব এবং দায়বদ্ধতার জায়গাটা আমাদেরকে আগে ঠিক করতে হবে এবং এই জন্য একটা ডিসেন্ট্রালাইজেশন করার কথা আমি সবসময় বলি, সেটা হলো প্রতি জেলার সিভিল সার্জনকে সেই জেলার প্রাইভেট এবং পাবলিক যত হাসপাতাল আছে বা যত ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের জন্য আপনি তাকে দায়িত্ব এবং দায়বদ্ধ করেন। তাহলে যেটা হবে, তাহলে আপনি কাউকে তার গাফেলতির জন্য বলেন, দুর্নীতির জন্য বলেন, অপচয়ের জন্য বলেন, সবকিছুর জন্যই তাকে কিন্তু আপনি দায়বদ্ধ করতে পারবেন এবং তার উপরে একটা ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু এখন আমাদের যেটা হচ্ছে, আমরা যেটা জানি যে আমাদের অনেক সময় রুল হক সাহেব এখানে আছেন আমাদের মন্ত্রী মহোদয়, এবং অনেক সময় আমরা এই বর্তমান মন্ত্রীর বেলায়ও আমরা শুনছি যে উনি অনেক কিছু জানেন না, ঘটে যাচ্ছে, মন্ত্রী সাহেব জানেন না, অথচ তাহলে তার নিচে যারা আছেন সচিব সাহেব কতটুকু জানবেন বা সিভিল সার্জনরা যে যেখানে আছেন তারা কতটুকু জানবেন। তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা ডিসেন্ট্রালাইজ করে সিভিল সার্জনের কাছে দেয়া যায় কিনা প্রতিটি জেলায়, এইটা নিয়ে একটা চিন্তা ভাবনা হতে পারে। আজকে আমি এই পরামর্শটা রাখছি এই জন্য যে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে এবং দায়বদ্ধ হতে হবে। ধন্যবাদ। এটা যতক্ষণ আমরা নিশ্চিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই দায়িত্ব অবহেলার কথাই বলি, তারপরে আপনার দুর্নীতির কথাই বলি, কোনোটাতেই কিন্তু আমরা আর এই যে সুষ্ঠু ব্যবস্থাপনার কথা বলি, কোনোটাই কিন্তু আমরা জি ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকটি ফোন অপেক্ষা করছে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম, আমি ধানমন্ডি থেকে এম সাইফুদ্দিন খোকন মল্লিক বলছি। জি জনাব খোকন বলুন। অ্যাকচুয়ালি আমি তো আপনাদের এই সুন্দর অনুষ্ঠান, থ্যাংক ইউ, এই অনুষ্ঠানে তো সব প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। তারপরও আমি এটা প্রশ্ন না, এটা আমার দুঃখের ফিলিংসটা শো করার জন্য আমি ফোনটা দিলাম। সেটা হচ্ছে ইম্পালস হসপিটালের যে জনক ভদ্রলোক, উনি ডাক্তার কিনা যায় না, উনি যে বক্তব্যগুলি বললেন যে সেটা এতই মর্মাহত, এতই অমানবিক, হ্যাঁ, এবং এটাই যে এই থিওরি, এই পলিসিতেই দেশ চলছে, হসপিটাল ব্যবস্থা চলছে, স্বাস্থ্য ব্যবস্থা চলছে, এটা মর্মান্তিক। যিনি কিনা ক্রিকেটের ছক্কার সাথে, বাণিজ্যের সাথে, অন্যান্য বাণিজ্যের সাথে এই সেবামূলক পেশাটাকে গুলিয়ে ফেলেছেন। আহা, কি অদ্ভুত এই দেশে আমরা বাস করছি। এটা কি এই মানবিক শেখা? আপনি যখন ডক্টর হয়েছিলেন তখন কি গত নিয়ে হয়েছিলেন? আমার তো মনে হয় ডাক্তারদেরকে নতুন করে পড়াশোনা শেষ করার শুরুতে অথবা শেষের দিকে মানবিক সোপান তাদেরকে শেখানো উচিত, যে এটা এই মানব সেবায় আসতে হলে তাদেরকে যে কোনো রোগে ছুটে আসতে হবে, ছোঁয়াতে হোক আর যতই ধ্বংসাত্মক হোক। তারা বেছে বেছে রোগীর কাছে যাবে না, যেটাতে পয়সা আছে সেটাতে যাবে, যেটাতে পয়সা নাই গরিব রোগী তাদের কাছে যাবে না। সেই জন্য উনি যেটা বলেছেন যে গোড়াতেই শুরু করতে হবে, হ্যাঁ, ওনার মতো মানুষের চেতনা নতুন করে শুরু করতে হবে এবং ওই ওনার মন মানসিকতা। জি ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, কিংবা আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি। অধ্যাপক আফমরুল হক, করোনায় দেশে আইসিইউ, অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও কিট ব্যবসা জমে উঠেছে। করোনার মতো মানবিক বিষয়কে কিংবা করোনার মতো মানবিক বিপর্যয়কে পুঁজি করে ব্যবসা কতটা গ্রহণযোগ্য? এই সুযোগ কিভাবে তৈরি হচ্ছে? কারা এই সুযোগ তৈরি করে দিচ্ছে কিংবা এই সুযোগ হতে দিচ্ছে? এর সমাধানই বাকি। ধন্যবাদ মিস্টার আশিক টিভিকে সময় উপযোগী আলোচনা, এবং আমরা প্রায় বছর দেড়েক ধরে কথাবার্তা বলে আসছি, সমাধান আমরা করতে পারিনি। ব্যবসা কি করোনা নিয়েই শুধু হবে না অন্য কিছু নিয়ে হবে? অবশ্যই করোনা নিয়ে শুধু ব্যবসা হবে না, কিন্তু ব্যবসা এই ইমিডিয়েট যে প্রশ্নকর্তা
কথাগুলো বলছিলেন ওনাকেও মনে রাখতে হবে যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান চালাতে গেলে তাদেরকে আয় করে তাদের কর্মচারীদেরকে পয়সা দিতে হয়। সুতরাং সেই আয়টা তো করতে গেলে কিছু এই যারা ওখানে সার্ভিস নিতে আসে তাদের কাছ থেকে নিতে হয়। তার মধ্যে কিছু কম বেশি অবশ্যই আছে। আমি অবশ্যই মনে করি যে ডাক্তারদের এ কথাটা মনে রাখা উচিত যে এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু তাই বলে বিনা পয়সায় সেবা দিতে পারবেন না, পয়সা নিয়েই সেবা দিতে হয়। আসলে আমরা কোথায় আছি করোনা নিয়ে এখন? প্রথম থেকেই শুরু করা যাক একটু, যেমন শুরু করেছিলেন যে কথা বলছিলেন যে আমাদের বিভিন্ন হাসপাতালের যে অবস্থা, যে এই ওষুধের কোনো জায়গায় 2 টাকার দাম 20 টাকা, আরেকটা ওষুধের দাম 20 টাকা। দেখুন, আমি এই ওষুধ সম্বন্ধে আমি অনেক ঝামেলায় পড়েছিলাম প্রথম থেকে। ঝামেলা না, জানতাম, যেহেতু আমি এর মধ্যে দিয়ে গড়ে উঠেছিলাম। সেই জন্য এই ওষুধকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা জানেন আমি লাল সবুজ মোড়কের সরকারি ঔষধ তৈরি করে সব হাসপাতালে দেওয়া হয়েছিল, এবং এখনো কিন্তু এটি করা যায়। যদি হাসপাতালে যে ঔষধের ব্যবস্থা, কোন ওষুধের কি দাম হবে, এটি সেন্ট্রালাইজ মিনিস্ট্রি থেকে বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা ঠিক করে দেওয়া সম্ভব। ইউ হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। বেশিরভাগ জিনিসটা আমরা এডিসিএল থেকে নেই। এডিসিএল থেকে যেগুলো না নেওয়া হয় সেগুলো কোন ওষুধের কি দাম সেটি আমরা সেন্ট্রালাইজ ঠিক করে দিতে পারি, এবং লাল সবুজের মোড়কে যদি আমরা এটা নিতে পারি তাহলে কিন্তু 2 টাকা 16 টাকা 20 টাকা হবে না, 2 টাকা 2 টাকাই থাকবে। এটি ইটস এ লং ডিসকাশন, ইট নিডস অনেক ডিসকাশনের দরকার। আসল ব্যবস্থাপনাটা কোথায় আমাদের প্রবলেম আপনারা সকলেই জানেন। আমাদের একটি সুন্দর স্ট্রাকচার আছে, মানে কিউরেটিভ সিস্টেম, হসপিটাল সিস্টেমের একটি অদ্ভুত স্ট্রাকচার, যেটা আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে বেস্ট। কিন্তু এই স্ট্রাকচারটা থেকে কাজে লাগিয়ে আমরা মানুষের মন জয় করতে পারছি না। ওই যে বলছেন যে এমপালস হাসপাতালে গেলে তো লোক বিছানার নিচে শুয়ে থাকে না, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে শুয়ে থাকে। আমাকে যেন বলছিলেন, মজার মধ্যে বলছিলেন যে আমাদের কি ক্যাপাবিলিটি বাড়াতে হবে। যত ক্যাপাবিলিটি বাড়াও, ঢাকা মেডিকেল কলেজের বিছানার তলার থেকে রুগী বের হবে না যতক্ষণ পর্যন্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলো, উপজেলা হাসপাতালগুলো সাধারণ না, বের হওয়ার তো উপায় নেই, কারণ পঞ্চগড় থেকে রুগী আসে ঢাকা মেডিকেলে। পঞ্চগড়ে তো একটি ভালো মেডিকেল হাসপাতাল তো তৈরি করা হয়নি। না, সেই কথাটাই বলছি। পঞ্চগড়ের ডিস্ট্রিক্ট হসপিটাল, সাতক্ষীরার ডিস্ট্রিক্ট হসপিটাল, কুমিল্লার ডিস্ট্রিক্ট হসপিটাল, যদি 90% or 80% অফ দের এই পেশেন্ট যেগুলো আমাদের সব বড় বড় হাসপাতালে আছে, বঙ্গ পুনর্বাসন বলেন বা আপনার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা মেডিকেল কলেজ আছে, অতি সাধারণ চিকিৎসার জন্য এখানে আসে। সুতরাং আমরা যদি ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে স্বয়ংসম্পূর্ণ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঔষধ পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায়, হাসি মুখে কথা বলে, ইত্যাদি ইত্যাদি, অনেক লম্বা লাইন, সেইগুলো যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সেবার মান বাড়বে। এখানে যে সকল ডাক্তাররাই বেরোচ্ছে তারাই ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা করতো, তারাই ইম্পালস হাসপাতালে গেছে। সুতরাং এরা কিন্তু স্বর্গ থেকে আসে নাই, তারা জানে কি করে চিকিৎসা করতে হয়, কি করে কথা বলতে হয়। সুতরাং আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাকে ডিসেন্ট্রালাইজ শুধু নয়, ম্যানেজমেন্ট চেঞ্জ, ম্যানেজমেন্টের পরিবর্তন করতে হবে। সেই ম্যানেজমেন্টের পরিবর্তন করতে হলে স্ট্রাকচারাল চেঞ্জ। এই শুধু এক মন্ত্রী আর এক ডিজি বসে কোনো দিনই এই উপজেলা হাসপাতালের কি হচ্ছে না হচ্ছে বা ডিস্ট্রিক্ট হসপিটালে কি হচ্ছে না হচ্ছে, ডিস্ট্রিক্ট হাসপাতালের কথা আপনি বললেন, আমরা ঢাকার বাইরে হাসপাতালগুলো যেখানেই দেখি তার প্রত্যেকটা হাসপাতালের একদম সামনে দিক দিয়ে আপনার অসংখ্য ক্লিনিক গড়ে উঠতে দেখি, এবং ওই হাসপাতালের ডাক্তাররাই কিন্তু ওই ক্লিনিকে কাজ করছেন। তারা ওই হাসপাতালে চাকরি করে কিংবা ওই হাসপাতালে কাজ করে ওই ক্লিনিকগুলোতে তারা কাজ করতে পারেনি, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে ওই ডাক্তাররা মিলে ওই ক্লিনিকগুলো তৈরি করেছে। হ্যাঁ, এই কথাটাই বলছি। সেই জন্যই আমাদের এই যে স্ট্রাকচারাল চেঞ্জ, ম্যানেজমেন্ট চেঞ্জ, ডিসেন্ট্রালাইজেশন, মজার যেটা বলছিল, ডিসেন্ট্রালাইজেশন শুধু শুধু অর্থ না, অর্থ বিষয় না, এই যে হসপিটালের এমপ্লয়মেন্ট বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, আয়া বলেন, ওয়ার্ড বলেন, অ্যান্ড মানিটারি, ওই যে ডিভিশনাল হসপিটাল বলেন, সেই ডিভিশনাল সেন্ট্রাল বাজেট থেকে, হেলথ মিনিস্ট্রির বাজেট থেকে, ফিনান্স থেকে বাজেট জেনে তোমরা চালাও। যেটি বলছিল যে মজার বোধহয় যে একজন সিভিল সার্জনকে দিতে পারে, কিন্তু তার তো সেই ক্যাপাসিটি এখন নেই। সেই ক্যাপাসিটি তাকে বানাতে হবে। সেই ক্যাপাসিটি দিতে হলে তার বাজেট দিতে হবে, তার ক্যাপাসিটি দিতে হবে, তার হায়ারিং অ্যান্ড ফায়ারিং অথরিটি দিতে হবে। সেই পজিশনে যদি আমরা দিতে পারি, এই হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমটাকে যদি চেঞ্জ করতে পারি, অ্যান্ড প্রোভাইডেড দে আর প্রপারলি ট্রেন, তাহলেই কিন্তু আমরা হেলথ সার্ভিসটাকে, এই আমাদের যে সুন্দর সুন্দর হাসপাতালগুলো আছে
সেগুলোকে যদি ঠিক করতে পারি তাহলে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। আমাদের যে কোভিড এর কথা বলছেন, কোভিড কিন্তু আমরা মোটামুটি একটা পর্যায়ে এখন আছি। প্রধান আকাশটা আমাদের ইন্ডিয়ান এই ভ্যারাইটি যদি এসে আমাদের উল্টে পাল্টে না ফেলে তাহলে কিন্তু আমাদের এখন আইসিইউ খালি, আমাদের বেড খালি, আমাদের ডাক্তার আছে, আমাদের প্রায় 150 ডাক্তার এবং প্যারামেডিক্স 200-250 লোক মারা গেছে। সুতরাং আমরা যে মানুষের জন্য সেবা দিই না বা সেবার জন্য এগিয়ে আসি না তা তো নয়। আমরা এর মধ্যে তো আমরা জান দিয়ে প্রমাণ করেছি ডাক্তাররা যে আমরা সেবা করতে পারি, জানের ভয় নিয়েও সেবা করতে পারি। সুতরাং জি আফমরুল হক, আমি এক সেকেন্ড মনে করি আমাদের যে স্ট্রাকচার আছে, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সময়ে অদ্ভুত তুলে বলেছিলেন, বঙ্গবন্ধু একেবারে এই চিকিৎসা ব্যবস্থাটা গ্রামে নিয়ে শুরু করেছিলেন। সেই ব্যবস্থাপনার মানে প্রকট রূপ হচ্ছে, ফ্যান্টাস্টিক রূপ হচ্ছে এখন ক্লিনিক্যাল কমিউনিটি ক্লিনিক। সেই কমিউনিটি ক্লিনিক থেকে একেবারে সেন্ট্রালাইজ হসপিটাল, আমাদের বার্ন ইউনিট বা শেখ হাসিনা বার্ন ইউনিট বা আমাদের নিউরোসার্জিক্যাল ইউনিট পর্যন্ত একটা অদ্ভুত স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটাকে কাজে লাগাতে হলে আমাদের বর্তমান সিস্টেমে যে ম্যানেজমেন্ট করছে এই ম্যানেজমেন্টটা হবে না। এই ম্যানেজমেন্ট সিস্টেম থেকে বেরিয়ে এসে আমাদের নতুন ম্যানেজমেন্ট সিস্টেমে যদি না যেতে পারি তাহলে আমরা ওই ওষুধ কেনা বলেন, ওই এমআরআই কেনা বলেন, আর যা যা করা বলেন, ওই হাসপাতালের তলায় বিছানা তলায় মানুষ শুয়ে থাকা বলেন, এইগুলোই চলবে। সুতরাং ম্যানেজমেন্ট সিস্টেমটাকে যদি চেঞ্জ করতে পারি, আমার দেশের ডাক্তাররাই ইম্পালসে চাকরি করছে, আমার দেশের হাসপাতাল ডাক্তাররাই বড় বড় যে কটা হাসপাতালে যেখানে সুন্দর সুন্দর 5 স্টার তারাই তারা সার্ভিস দিচ্ছে। সুতরাং এরা কিন্তু একেবারে আকাশ থেকে নেমে আসে নাই। উই ক্যান ডু ইট। ওনারা যদি পারেন তো ঢাকা মেডিকেল কলেজ কেন পারবে না? পারবে না এই জন্যে যেখানে যে সকল জিনিস একটি রোগী ভর্তি হলে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে 2 মাস লাগে তার অপারেশন থিয়েটারের টাইম পেতে। তো সেই জায়গা পরিবর্তন করতে হবে। আফমরুল হক, এই যে ফেরিঘাটে যে ঢল নেমেছে মানুষের, যেই ছবিগুলো আমরা দেখছি, আপনি মানে সবাই বলছে যে আপনার একটি ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে, এটা আসলে কতটুকু ঝুঁকি তৈরি করছে এবং এই যে লকডাউনের নামে আমরা যেটা করলাম সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? এটা কি আসলে সম্পূর্ণটাই জনগণেরই দোষ, মানুষেরই দোষ, নাকি কোনো ভালো ব্যবস্থাপনা আনা যেত না? এই শব্দটা আমি আর ইউজ করতে চাই না, আমার মুখ থেকে এই শব্দটা বের হতে চায় না। আমি লকডাউন বলে কোনো জিনিস আমরা কোনোদিন করি নাই, এটা মানে হয় নাই। সুতরাং এটি আমরা করি নাই, করার চেষ্টাও করি নাই। এবং এখানে তো জানা কথা, সবাই এখন জানি যে করোনা এক মানুষ থেকে অন্য মানুষে যায়। এখনো আবার বেরিয়েছে যে বাতাসে ট্রান্সমিশন হচ্ছে। সুতরাং অলমোস্ট সার্টেন, মানে একেবারে অলমোস্ট নিশ্চিত করে বলা যায় যে ঈদের পরপরই করোনা আমাদের দেশে বাড়বে। কতটুকু বাড়বে এটি আমাদের অপেক্ষা করে দেখতে হবে। সেটি আমাদের কপালে কি আছে, বিধাতা আমাদের কপালে কি রেখেছেন। ইন্ডিয়ার মতো যদি ওইরকম অবস্থা হয় তাহলে আমরা কি করে ঠেকাবো জানি না। আমরা কিন্তু ফেব্রুয়ারি মার্চে কিন্তু আমরা এরকম একটা আশঙ্কা করছিলাম। আমরা কিন্তু বলছিলাম, যখন আপনার লন্ডন থেকে লোকজন আসছিল, আমরা মার্চের মাঝামাঝি যখন লন্ডন থেকে ভ্যারিয়েন্টটা বেরোলো এবং সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, বিশেষ করে লন্ডনের খুবই খারাপ অবস্থা হয়ে গেল, তখন কিন্তু আমরা বারে বারে বলছিলাম। অথচ আমরা তখন দেখলাম যে লন্ডন থেকে যাত্রীরা এসে হোটেলে থাকার কথা বলে কুটুম বাড়িতে বেরিয়ে বেড়াচ্ছে এবং সেগুলোও কিন্তু মিডিয়াতে এসছে। আমরা কিন্তু সেগুলো খুব হাসির ছলে উড়িয়ে দিয়েছি এবং যার ফলাফল আমরা দেখলাম 100-র উপরে আপনার প্রতিদিন মানুষ মারা যাওয়া শুরু হলো। আমরা কোনো আইন করি কিন্তু সেটাকে আমরা মানুষের কাছে গিয়ে আমরা নিয়ে যেতে পারি না। তো সেই আইন করার কোনো না, আমরা তো কিছু শিখলাম না। আমরা যখন ইটালিতে এই ঘটনাটা হলো প্রথম ঢেউয়ে, আমরা ইটালির সেই উদাহরণটা দেখেও কিন্তু শিখলাম না যে ইটালি থেকে লোকজন যখন বাংলাদেশে আসা শুরু করলো এবং তারপরে যে স্পাইকটা হলো, এটা দেখেও কিন্তু লন্ডনের ঘটনাটা যখন ঘটছিল তখনও কিন্তু আমরা একদম চুপ করে বসেছিলাম, আমরা তেমন কোনো ব্যবস্থা নেই। আপনারা মিডিয়া যে রোল প্লে করেছে, আই মাস্ট কনগ্রেচুলেট। আপনারা 1.5 বছর ধরে যে কাজটি করছেন, প্রতি রাতে প্রায় সমস্ত মিডিয়াগুলো 20-21টি মিডিয়া করোনা নিয়ে মানুষের কাছে, কিন্তু আপনারাও ঢুকতে পারেননি। আমরা চিকিৎসক এখানে যারা আছে, বাইরে বেশ কিছু আছে, আমরা বক করে যাচ্ছি, কিন্তু মানুষকে কনভিন্স করতে পারিনি। এ সেকশন অফ পিপল, কিছু সেকশন অফ পিপলকে অবশ্যই না, কারণ আমরা আপনার কি মনে হয় না আমরা একের পর এক ভুল বার্তা দিচ্ছি? আমরা লকডাউনের কথা বলে আমরা মার্কেট খুলে দেওয়ার কথা বলছি, আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার কথা বলছি, আমরা তো আপনার সব গাড়ি আমরা সাধারণ গাড়ি চলার জন্য বলে দিচ্ছি,
আমরা তো আসলে আমরা কি ভুল বার্তাগুলো দিচ্ছি না লকডাউনের কথা বলে? না, সেই কথা তো অবশ্যই আমাদের কি কাজ করতে হবে। আমি প্রথম যখন এবারে শুনছিলাম যেটা কঠিন লকডাউন আসছে, তখন আমি মনে করেছিলাম প্রথম দিন যেমন একটু হয়েছিল, প্রথম দিনের চেয়ে বোধহয় দ্বিতীয় দিন একটু করা হবে, দেখলাম সম্পূর্ণ উঠে গেল। তো এই সেখান থেকে তো শুরু, আমরা কঠিন বলি আর মানে সাংঘাতিক বলি, আমরা কোনো কিছু তো এনে গিয়ে নিয়ে যেতে পারছি না। আমরা সেই কাজ জি ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের সাথে একটি ফোন অনেকক্ষণ অপেক্ষা করছে। পারি সেই কাজটি আমাদের এগিয়ে যাওয়া। জি ধন্যবাদ। মাস্ক পরার ব্যবস্থাটা যদি অন্তত করতে পারতাম, বারবার আমি এক কথা বলছি, হাত ধোয়ার ব্যবস্থাটা যদি করতে পারতাম, এটিকে দিয়ে অন্তত আমরা 70-80% প্রিভেনশন করতে পারি, সেটিও যদি কম্পালসারি করতে পারি। এখন কিছু লোকজন মাস্ক পরছে বটে, কিন্তু একেবারে 100% কম্পালসারি যদি করা যেত তাহলেও কিন্তু কিছু কম করা যেত। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই। এখন ঈদের পরে অপেক্ষা করেন, আল্লাহ আল্লাহ করেন, নামাজ পড়েন, আর দেখেন আল্লাহ খোদা কি দেয় আমাদের। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের সাথে একটি ফোন অনেকক্ষণ অপেক্ষা করছে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মজনু রংপুর থেকে বলছি। জি বলুন। আমরা অনেক সময় অনেক ডাক্তারের কাছে গেলে রোগী ভালো করে না দেখেই মানে পটাপট অনেক পরীক্ষা নিরীক্ষা করতে যায়, যেটা আমাদের অনেক গরিব রোগীদের ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়। আর বিশেষ করে অনেক পরীক্ষা যেখানে পরীক্ষা করা হয় সেখানে পরীক্ষা করতে গেলে অনেক টাকা পয়সারও প্রয়োজন হয়। আমাদের মতো গরিব মানুষেরা এত টাকা পয়সার তো চাহিদা আমাদের নাই, যোগান দিতে পারি না। তো আমি চাচ্ছি ডাক্তারেরা যেন আগে রুগী ভালো করে দেখেন, চিকিৎসা দেন, তারপর যদি ভালো না হয় দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে যেন রুগীকে পরীক্ষা নিরীক্ষা। জি আমরা আমরা আপনার আপনার যে 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 প্রশ্নটি আমরা সবসময় পাই কিংবা যে আবেদনটা সবসময় পাই, সেরকমই একটি প্রশ্ন আপনি করেছেন। আপনার প্রশ্নের উত্তরটি আমরা খোঁজার চেষ্টা করব। প্রণব শাহ, আমাকে শুনতে পাচ্ছেন? প্রণব শাহ, আনমিউট করতে হবে। হ্যাঁ বলুন। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে চিকিৎসায় বেসরকারি খাতের ভূমিকা বাড়ছে। এই খাতে সরকারের মনিটরিং ও ব্যবস্থাপনা কতটা সন্তোষজনক এবং এই খাতকে মানবিক করা যেতে পারে কিভাবে? আমরা কিন্তু দীর্ঘদিন ধরে করোনার আগেও দেখেছি কিভাবে আপনার বিভিন্ন মেডিকেলে বিভিন্ন কন্ট্রাক্টর তারা বিভিন্ন যোগ সাজস করে তারা আপনার ঠিকাদাররা কিংবা যারা সাপ্লাই করে সাপ্লায়াররা যে এক্সরে মেশিনের দরকার নাই কিংবা বাক্স বন্দি বছরের পর বছর পড়ে রয়েছে কোটি কোটি টাকারই আপনার তারাই চাহিদা তৈরি করে, তারাই এই দুর্নীতি কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি এবং এই করোনার সময় সেগুলো খুললাম অবস্থায় চলে গেল। হ্যাঁ আসলে এখানে দুটা জিনিস যদি খুব দেখেন আপনি বিবেচনা করে, একটি হলো সরকারি হাসপাতালের দুর্নীতি হলো কেনাকাটা এবং অব্যবস্থাপনা, আর বেসরকারি হাসপাতালগুলোর দুর্নীতি না বললেও অনিয়মটা হচ্ছে অধিক মুনাফা। এই হলো আমাদের অদৃষ্ট, মানে আমরা যারা সাধারণ মানুষ আমরা সরকারি না, আমরা শুধু অধিক মুনাফা না, আপনি হয়তো ভুলে গেছেন কিংবা কতটুকু মনে আছে আপনার, আমরা কিন্তু দেখেছি কিভাবে করোনার রিপোর্ট ফেক রিপোর্ট দেওয়া হয়েছে। আমি সেটা বলছি, জি অনিয়ম বলছি, সেখানে অনিয়ম বেশিরভাগ হলো মুনাফা ওখানে, আর সরকারি হাসপাতালে অব্যবস্থাপনার কারণে দুর্নীতির কারণে আমাদের ভোগান্তি। এই দুটা কিন্তু ব্যবস্থাপনা সরকারই করতে পারে। ডাক্তার রুহুল খুব ঠিকভাবে বলেছেন যে ব্যবস্থাপনার সংকট। আমি জানি না, আমি একটা মূর্খ মানুষ স্বাস্থ্য খাতের, আমি জানি না যে বাংলাদেশের মেডিকেল মানে শিক্ষায় চিকিৎসা ব্যবস্থাপনা পড়ানো হয় কিনা, আমি জানি না। আমার 2 ডাক্তার নিশ্চয়ই, আমার 3 ডাক্তার আমাকে হেল্প করতে পারবে। তবে আমরা যেটা দেখি, দেখেন এই যে ইম্পালসের ডক্টর জহির বলেন, তাকে আমি এই চান্সে ধন্যবাদ দিতে চাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক হাসান শাহরিয়ারকে যখন কোথাও আমরা একটি আইসিইউ পাচ্ছিলাম না, সেদিন ইম্পালসে আমরা একটা আইসিইউ পেয়েছিলাম। এইটা আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু দেখেন বেসরকারি হাসপাতালগুলোতে যে অধিক মুনাফা, যতটা মুনাফা করা হয় তার থেকে কমেও যে তারা পরিচালনা করে বেশি সেবা দিতে পারে, তার উদাহরণ যদি ইম্পালসকে বলি, উনি দাবি করছেন, তাকেই আমরা সেই ক্রেডিট দিতে চাই। তাহলে তার মতন যদি সকল বেসরকারি হাসপাতাল হয় তাহলে কিন্তু আমাদের অভিযোগটা কমে যায়। আর যে কেনাকাটার দুর্নীতি, তা যদি এখন যা হয়, মানে আপনি বলছেন 70 পয়সার জিনিস 11 টাকায় কিনেছে, এক হাসপাতাল যদি 70 পয়সায় কিনে, অনেক হাসপাতাল যদি সেটা 7 টাকায় কিনে, তাও কিন্তু 11 টাকা থেকে 4 টাকা কম দুর্নীতি হলো। সেটাও তো আমরা করতে পারছি না। এই জায়গাটা আমাদের সংকটটা হলো, যারা দেখার মানুষ, আমাদের যারা দেখবেন স্বাস্থ্য মন্ত্রণালয়। আপনার কি মনে হয় যাদের দেখার কথা তারা কি দেখছে না? আমরা তো অনেক ক্ষেত্রে শুনি যে তাদের যোগ সাজসে এই ঘটনাগুলো ঘটে। খুব সাধারণ এবং সহজভাবে একটি মূর্খ লোকের মতন আমি বললাম, তারা দেখে না। একটি স্বাস্থ্য অধিদপ্তরে যদি পরিচালক হাসপাতাল নামে একটি পদ থেকে থাকে, তাহলে সে কি শুধু সরকারি হাসপাতাল দেখে? বা ইন্সপেকশনের যে জায়গাটা আছে সেখানে পরিচালক পর্যায়ের যারা ডাক্তার আছেন, তারা কি বেসরকারি হাসপাতালে কোনো খোঁজ নেয় না? আমি যদি অভিযোগ করতে পারি
মানে ইম্পাস আমার কাছে বেশি নিয়েছে, কি অন্য দুটি স্কয়ার হাসপাতাল বেশি নিয়েছে, এবার কেয়ার বেশি নিয়েছে, সেইটার কি অভিযোগ কি ওই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার কানে পৌঁছায় না? বা যে টেস্টের অভিযোগ করা হয় যে কিটের দাম, যিনি ডাক্তার জহির বললেন, আমি তাকে ধন্যবাদ জানাই যে উনি বললেন যে তার কাছে 700 টাকার কিটও আছে, তার কাছে 1300 টাকার কিটও আছে। যদি উনি 1300 টাকার কিট ব্যবহার করে আমার কাছে 2000 টাকা নেয়, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কেউ 1300 টাকার কিট ব্যবহার করে 3000 টাকা নিল, আমার চরম আপত্তি আছে। এইটাই দেখবে হলো আমার সরকারের লোক, এটাই দেখবে তদন্তের লোক, যে 1300 টাকার জিনিস ব্যবহার করে যদি 2000 টাকা নেয়, 700 টাকা মুনাফা করে, কোনো অসুবিধা নাই। কিন্তু 1300 টাকার জিনিস ব্যবহার করে সে 3000 3500 টাকা নিয়ে নিল, তাহলে তো অনেক বেশি টাকা মুনাফা করলো। প্রণব সাহা, আপনি বুঝবেন কিভাবে 1300 টাকার কিট ব্যবহার করেও 3000 3500 টাকা নিচ্ছে, 750 টাকার কিট ব্যবহার করেও কিন্তু 3500 টাকা নিচ্ছে? আমার পরিচালক এই জন্যই সরকারের নিয়ন্ত্রণ থাকা দরকার, এবং সরকারের যে এই প্রাইভেট সেক্টর নিয়ন্ত্রণ করবার জন্য একেবারেই দুর্বল। এখানে কোনো সেই এরকম কিছু গড়ে ওঠে নাই, এবং এই বড় বড় হাসপাতাল বলেন, ছোট হাসপাতাল বলেন, এইগুলো নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা দরকার, এরকম আরেকটা হোল হেলথ ডিপার্টমেন্ট দরকার। ডিজি অফিসের মতো এত বড় একটি ডিপার্টমেন্ট দরকার এখন যে সকল প্রাইভেট সেক্টরে যে হসপিটাল গড়ে উঠেছে। কারণ এখন 62% মানে চিকিৎসা সেবাই হচ্ছে বেসরকারি খাতে। সুতরাং সেই বেসরকারি খাতকে যদি কন্ট্রোল করতে হয়, আমাদের অত্যন্ত একটি বড় ব্যবস্থাপনা এবং তাদের হাতে পাওয়ার এবং লোকবল এবং সেই রকম ব্যবস্থা। আপনাকে আমি সবিনয় নিবেদন করতে চাই, আপনি আমার থেকে বেশিবার নিশ্চয়ই স্বাস্থ্য অধিদপ্তরে যাতায়াত করেন। আপনার কারণে বা আপনার পরামর্শ নেওয়ার জন্য তারা হয়তো ডাকে, বা কোনো কারণে আপনি যান। ওই হাসপাতালে ঢোকার মুখে এবং আশেপাশে মানে অধিদপ্তরে যত পুরনো গাড়ি, ভাঙ্গাচোরা গাড়ি পড়ে থাকে, এগুলো সরিয়ে অকশনে দেওয়া হয় না কেন? আমরা তো অভিযোগ শুনি যে ওগুলোর তেল দেখানো হয়, যেগুলো চলাচল করছে। আমি কি কথা বলতে পারি? অবশ্যই বলতে জি, অবশ্যই বলতে তবে আমরা মনে করি একটা কথা বলতে পারি। জি বলুন ডাক্তার জাহির, বলুন ডাক্তার জাহির, বলুন আপনি। আমাকে একটা কথা বলার চান্স দাও। জি, আমরা বলুন। ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো, আমরা সিস্টেম ডেভেলপ করা নিয়ে কথা বলবো। এটা সময় সাপেক্ষ ব্যাপার, মানুষকে মোটিভেট করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। ফর গড সেক, আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আছেন, আমি আপনাকে বলে দিচ্ছি, আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে, আমার ভেরি গুড অভিজ্ঞতা। আজকে আপনি বর্ডারগুলোকে সিল করেন প্রপার ওয়েতে, আপনার চিকিৎসা, আমাদের যে এখন যে অবস্থা আছে করোনা, এটা আস্তে আস্তে ডাই ডাউন হয়ে যাবে। আপনি শুধু বর্ডারগুলোকে সিল করেন, আর আপনাকে কিছু করা লাগবে না। আপনি দুইটা জিনিস করেন, একটা মাস্ক পরে সবাইকে এনশিওর করেন, কি লকডাউন হোক আর যাই হোক সবসময় মাস্ক পরে থাকতে হবে, এবং মাস্ক না পরে তাকে প্রচন্ড শাস্তি দিতে হবে, শাস্তি পেতে হবে। আর 2 নম্বর হলো বর্ডারগুলোকে ব্লক করেন প্লিজ। এই যে আমাদের এই বর্ডার দিয়ে বড় বড় লোকজন আসে, ভিআইপি লোকজন আসে, আমি বর্ডারে বাস করি, আমি বর্ডারে বাস করি। পাসপোর্ট নিয়ে যে কজন আসে তার চেয়ে তো 2 গুণ বেশি লোক আসে পাসপোর্ট ছাড়া। আমি 2 ডাক্তারের কাছে একটা অনুরোধ করতে চাই। আমি একটা কথা বলি, হাতে এত কিছু করার দরকার নাই আমাদের। বর্ডারটাকে সিল করেন, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যদি বাংলাদেশে না আসে, আমাদের দেশ থেকে করোনা চলে যাবে, চলে যাবে, চলে যাবে। কিন্তু যখন চ্যালেঞ্জ দিচ্ছি আমি ডাক্তার জাহির আলম, আমরা কিন্তু প্রমাণ পেয়েছি যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বাংলাদেশে ঢুকে গেছে, পাওয়া গেছে। আমি একটা বিনীত অনুরোধ করি 2 ডাক্তারের কাছে, আমার খুবই, আমি স্বনির্বদ্ধভাবে হাত জোড়ে করে আপনাদের 2 ডাক্তারের কাছে, 3 ডাক্তারের কাছে আমার অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে কোনো অদৃষ্টবাদিতার কথা বলবেন না। অবশ্যই অদৃষ্টবাদী জিনিস আছে। আজকে বলেন, আপনি বলেন আমাদের দেশে ডাক্তার চিকিৎসক আপনারা যদি অদৃষ্টবাদের কথা বলেন, তাহলে আমার রিকশারা তো তাই বলে না না, এখন আমার কাছে আসবে না করোনা। আপনারা আল্লাহ, আপনারা আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা অদৃষ্টবাদীদেরকে ঠেলে দিবেন না আমাদের কাছে। আমি তোমার সাথে বিজ্ঞানের মধ্যে থাকেন। জি প্রণব স্যার, আমরা একজন একজন করে কথা বলতে দেই। অবশ্যই আমাদেরকে ডক্টর জাহির আমিন, জি আপনি বলুন। ডক্টর জাহির আমিন, এই ব্যাপারে একমত। আমাকে 3টা জিনিস করেন সর্বস্তরে, পাবলিক প্লেসে, সে পাবলিক প্লেসে হোক এবং ঘরের মধ্যে হোক, মাস্ক পরা বাধ্যতামূলক করেন। একটা জিনিস ভেরি সিম্পল, এত কিছু সিস্টেম দরকার নাই। সবসময় মাস্ক পরে থাকলে ও ছড়াতে পারবে না, এটা বায়ুবাহিত রোগ হবে না, আর কাছে ছড়াবে না। 1 নম্বর। 2 নম্বর হলো সমস্ত বর্ডারকে 100% এনশিওর করেন কি বর্ডার দিয়ে কেউ ঢুকতে পারবে না, একটা ছিদ্র শুয়ে ঢুকতে পারবে না। আপনি দেখেন সমস্যা হচ্ছে কি, বর্ডার দিয়ে ভিআইপিরা ঢুকে এবং এরা কোয়ারেন্টাইন করে না, এবং এদেরকে ঠেকাবার জন্য আমার হসপিটালে আমেরিকায় ব্রিটিশ ভ্যারিয়েন্ট ঢুকেছিল জানুয়ারি মাসে, আমি ওকে আটকাতে পারি নাই। বিভিন্ন টেলিফোনের চাপে সে হসপিটাল থেকে আমি আটকাতে ছেড়ে দিল, কেউ সে দায়িত্ব নিল না, লোকটা বাইরে চলে গেল। এবং আমি জানি না, হি মে বি দ্য ফার্স্ট পারসন ফর দিস ব্রিটিশ ভ্যারিয়েন্ট। ভিআইপিদেরকে যদি আপনারা না আটকাতে পারেন,
তারা এই ডাক্তার দুই জাহিদ, দেশে খামোখাই যাবে, ডাক্তার জাহিদ, ওদের দেশে আপনাকে আবার অনুরোধ variety করি, নিয়ে আসবে। আপনার উচিত ছিল সাংবাদিকদেরকে বলে দেওয়া এই লোক ব্রিটিশ ভেরিয়েন্ট নিয়ে আসছে কিন্তু চলে যাচ্ছে, সাংবাদিকদের খবর দেওয়া দরকার ছিল, তাহলে দেখতেন যে আপনি এখন কিভাবে বলেন না আপনারা কেন? আপনি সাংবাদিক দেখছেন নাকি হোটেলে থাকে না, এরা বাইরে চলে যাচ্ছে, গালি দিয়ে বাইরে যাচ্ছে, আপনারা কি দেখতে পান না? আমরা সেই রিপোর্ট আমরা আপনারা করেছি, করেন নাকি? সেটা আপনারা গণমাধ্যম দাঁড়ায় করেছে, থাকেন। সেই রিপোর্ট গণমাধ্যম করেছে। আবার করেন। আজকে ইন্ডিয়া থেকে আসা আমরা বন্ধ এই রিপোর্ট করেন। করেছি। ইন্ডিয়া থেকে যদি ভেরিয়েন্ট না আসে, আপনি কিন্তু আজকে ইন্ডিয়া আমরাই থেকে তো যদি ভ্যারিয়েন্ট কিন্তু না ডাক্তার জাহিদ, আসে, আমি কিন্তু আপনাকে guarantee ডাক্তার দেবো জাহিদ, যে একমাস আমরাই তো বাংলাদেশ 3 করোনা দিনের থাকবে, কোয়ারেন্টাইন, থাকবে। 7 দিনের কোয়ারেন্টাইনের ফর্মুলা দিচ্ছি আমরা, সরকারি তো আবার 3 দিনের কোয়ারেন্টাইন দিচ্ছে, কিংবা 7 right. দিন কোয়ারেন্টাইনের ফর্মুলা দিচ্ছি, তাহলে পরে মানে সেটা হলো 3 দিনের কোয়ারেন্টাইন। এই- আপনি এই- দেখেন না অস্ট্রেলিয়াতে কি এটা সরকার দিচ্ছে, ডাক্তাররা দিচ্ছে। এভরিবডি আমাদের ভুল ভ্রান্তি যথেষ্ট আছে। আমি ডক্টর জহির সাহেবের সাথে আমি 100 ভাগের 200 ভাগ একমত। আমি এই কথাটি অনেকদিন ধরে বলে আসছি যে আমরা অন্য কোনো কিছু আমরা মানতে পারবো না যদি শুধু একটি কাজ করতে পারি, যে এই মাস্কটা যদি পরে 100% এনিবডি আউট অফ দ্য হাউস হ্যাজ টু ওয়্যার এ মাস্ক, অন্তত বাইরে যদি সকল মানুষকে মাস্ক পরাতে পারি, এটা তো উইন নো, এটা 80% 90% প্রিভেন্ট করে, যে ভ্যারাইটি হোক, মিলিটারি ভ্যারাইটি হোক, ব্রাজিলিয়ান ভ্যারাইটি হোক এবং ইন্ডিয়ান ভ্যারাইটি হোক, দিস উইল প্রিভেন্ট। এইটাকে যদি আমরা প্রোভাইড করতে পারতাম 100%, তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ, সেটাও ধন্যবাদ। আমরা পারি না। ডাক্তার মুশতাক হোসেন, করোনা মোকাবেলায় সরকার বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ দল ও কমিটি গঠন করেছে। করোনা চিকিৎসা, লকডাউন কিংবা করোনা ব্যবস্থাপনায় বিশেষজ্ঞদের পরামর্শ কতটা আমলে নেওয়া হচ্ছে? সেটা তো কেস টু কেস ভ্যারি করে, যে কখনো কখনো আমলে নেওয়া হয়, কখনো কখনো সার্বিক বিবেচনায় তারা নিজেরা মডিফাই করে। এই যেমন যাতায়াতের বিষয়টা, আমাদের বিশেষজ্ঞরা বলেছেন যে গণপরিবহন হচ্ছে অন্যতম একটা প্রধান ঝুঁকি। তারপরে এই যে একটা বদ্ধ জায়গায় অনেকগুলো দোকান, বিপণী বিতান, সেটা আরেকটা বড় ঝুঁকি। তারপরে মসজিদ, সেটা একটা অন্যতম বড় ঝুঁকি। কিন্তু যখন এই বিষয়গুলো কার্যকরী করতে যায় সরকার, তখন তাকে কিন্তু নানা দিক বিবেচনা করতে হয়। একজন ডাক্তার যখন একজন রোগীকে প্রেসক্রিপশন দেন, তিনি রোগীকে বলেন না আমি লিখে দিলাম, তুমি যে না পারলে না পারলা, না করলে আমার কোনো দায়িত্ব না। ডাক্তার তাকে জিজ্ঞেস করে আপনি কি ওষুধটা কিনতে পারবেন অথবা জোগাড় করতে পারবেন। এভাবে আলাপ করে কিন্তু সে যেভাবে এটা পেতে পারে বা একটা ব্যবস্থা তাকে দিল যে আপনি এইভাবে মেনে চলবেন, সেটা অর্থে নিশ্চিত করে একজন ভালো ডাক্তার সে তাকে তার ব্যবস্থাপত্র দিয়ে দেয়। আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আমরা যখন একটা পরামর্শ দেই আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, তখন কিন্তু এটাও বিবেচনা রাখে যে এটা মানুষকে মানাতে হবে। আপনি একটা ফৌজদারি সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি মানাতে যান, এটা সম্ভব হবে না। এটা হিউম্যানলি পসিবল না, কারণ আপনি সেই মানুষকে সক্ষম করে তুলতে হবে তিনি যেন এটা মানতে পারেন। একজন মানুষ সক্ষমতা নাই, আমি তাকে একটা ব্যবস্থা দিলাম, যেমন একজন ইন্ডিভিজুয়াল ডাক্তার একজন ইন্ডিভিজুয়াল রোগীকে সেটা দেন না। সমষ্টিগতভাবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সমগ্র জনগোষ্ঠীর জন্য কিন্তু সে ধরনের কোনো দৃষ্টিভঙ্গি পোষণ করেন না। জাহির আলমিন যেভাবে বর্ডারের কথা বললেন, বর্ডার আপনি যতই সিল করেন, নিশ্চিদ্র নিরাপত্তা করেন বা লক্ষিন্দরের না ঢুকতে পারে, আপনার এখানে বাইরে থেকে ভাইরাস আসবেই। কারণ ইনকিউবেশন পিরিয়ড নিয়ে যারা ঢুকে তারা সেই সময়ে লক্ষণ দেখা নাও দিতে পারে, সে দেশের ভিতরে তার মধ্যে লক্ষণ দেখা দিতে পারে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সমস্ত রোগী সে যেখানেই শনাক্ত হোক, ভারত থেকে আসা শনাক্ত যারা হচ্ছে তাদেরকে খুব ভালোভাবেই আমরা আইসোলেশন করছি এবং কোয়ারেন্টাইন করছি। দেশের ভিতরেও একই ব্যবস্থা করা দরকার। দেশের ভিতরে যদি করোনা সংক্রমণ আপনি কোথায় আইসোলেশন করছেন? আপনি যশোর থেকে 7 জন পালিয়ে গেছে। না, ওটা প্রথম দিকের কথা, ওটা প্রথম দিকের কথা। জি জি, না আপনি যে বলছেন আইসোলেশন আপনি কতটুকু কন্ট্রোল করতে পারছেন? সেটা আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশকে দেখেছি। এখন বাংলাদেশেরই তো অনেক যুক্তরাজ্য, তারপর আপনার এই ইউএইতে গতকাল থেকে বন্ধ করে দিল, কেউ ঢুকতে পারবে না। শোনেন, আমি বলি তারাই সঠিকভাবে বর্ডার নিয়ন্ত্রণ করতে পারে, যারা দেশের ভিতরে নিয়ন্ত্রণ করতে পারে। চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এ ধরনের দেশ, থাইল্যান্ড, ভুটান, তারা নিজের দেশের ভিতরে যেহেতু আইসোলেশন, কোয়ারেন্টাইন এবং একটা সাপোর্টিভ আইসোলেশন, সাপোর্টিভ কোয়ারেন্টাইন, পুলিশি রাষ্ট্র না, নাগরিকদের সহায়তা দেওয়া হয়। যিনি আইসোলেশন করতে পারে না তাকে খাওয়া দেওয়া হয়, তারা মানে। কাজে আপনি বর্ডার কন্ট্রোল কেন করবেন না? আপনি বাংলাদেশের একজন প্রবাসী লোক যখন দেশের ভিতরে এসে দেখে আমাকে আটকে রাখা হলো, সে কোয়ারেন্টাইন বলে আটকে রাখা, দেশের ভিতরে সব সদরঘাট যা করে সে তখন বিদ্রোহী হয়। আপনি দেশের ভিতরে যদি আইন মেনে চলা করতে পারেন, তখন একজন দেশের বাইরে থেকে যে আসবে সে স্বয়ংক্রিয়ভাবে সে কিন্তু নিজের স্বেচ্ছায় সে আইনটা মানবে। আপনি কানাডা যান, বাংলাদেশ থেকে যে কোনো দেশ থেকে যান, তাকে বাধ্যতামূলক 14 দিনের তাদের
হোটেলে রেখে কোয়ারেন্টাইন করতে হয়। কানাডায় একটা প্রভিন্স থেকে আরেকটা প্রভিন্সে গেলে একই নিয়ম, তাদেরকে সেখানে একটা রাজ্য থেকে আরেক রাজ্যে 14 দিন কোয়ারেন্টাইন করতে হয়। দেশের ভেতরে এবং বাইরের যেখান থেকেই রোগী আসুক না কেন বা সাসপেক্টেড রোগী আসুক না কেন, তাদেরকে আইসোলেশন নিশ্চিত করা, যারা রোগী আছেন কোয়ারেন্টাইন নিশ্চিত করা, সেটা করতে হবে। তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয় একইভাবে কিন্তু আমরা কার্যকরী করতে পারবো। এবং এরপর টিকা দেওয়া, টিকা যদি আমরা পাই, এখন টিকার সংকট আছে, সবাই টিকা দেব, এই তিনটা জিনিসই কিন্তু একটা সহায়তামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে করতে হবে। শাসন থাকবে, যারা অধিকাংশ মানুষ যদি আইন মানতে চান, কিছু লোক যদি আইন মানতে না চান, তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকলাপটা কাজে লাগে। যেমন ধরুন ব্যাংকের সামনে যদি আপনি লাইন দেন, সেখানে আপনি জানেন যে আপনি দেরি করলেও টাকাটা আপনি ব্যাংক থেকে পাবেন। কেউ যদি লাইন ভাঙতে চায়, তখন আপনি বলেন যে সিকিউরিটিরা কোথায়, সিকিউরিটিরা কেন আমাদেরকে লাইন দিতে বাধ্য করছে না? আজকে ফেরিঘাটে বিডিআর কি করা উচিত? তাদেরকে একটা লাইন তৈরি করে দেওয়া উচিত, তোমরা এতজন লোক ফেরিতে উঠবা, তাহলে স্বাস্থ্যবিধি থাকবে, তোমরা সবাই ফেরিতে পার হতে পারবা, আমরা গ্যারান্টি দিচ্ছি। এখন যা এই ফেরিতে চলে যাচ্ছে, বহুত ইয়ে করে করছি, এরপর আর ফেরি নাও পেতে পারি। এই যে একটা হুড়াহুড়ি মারামারি কাটাকাটি, এবং যারা যাচ্ছে জীবনে জি জি, ঈদ নিয়ে আপনাদের পরিকল্পনা কি? ঈদের প্রথম আমি বলবো, ঈদের সময় তো এই ফেরিঘাটের সমস্যা থাকে না, না, সরকারের কি বা আপনাদের কি কোনো পরিকল্পনা আছে ঈদ নিয়ে? ঈদের সময় ঈদের জামাতটা খোলা মাঠে করা উচিত, দূরত্ব মেনে। এখানে একটা ভুল নির্দেশনা আছে এখনো সংশোধন হওয়ার, ইসলামিক ফাউন্ডেশনের। বদ্ধ মসজিদ ঘরের ভিতরে গরমের সময় ফ্যান চালাতে হবে বা এয়ার কন্ডিশন চালাতে হবে। এই বদ্ধ মসজিদের ঘরের ভিতরে যদি অনেক মানুষ থাকে, মাস্ক ছাড়া, দূরত্ব ছাড়া, সেখানে সংক্রমণ ছড়াবার ভুল আশঙ্কা আছে। এমনিতে আমরা জুমাতুল বিদা, শবে কদর ইত্যাদিতে অধিকাংশ মসজিদে স্বাস্থ্যবিধি মানা হয়নি। তো আপনারা তো জাতীয় কমিটির তো উপদেষ্টা, তাহলে আপনাদের উপদেশ কিংবা আপনাদের এই পরামর্শগুলো ছাড়াই কি আপনার এই সিদ্ধান্তগুলো নেওয়া হলো, কিংবা আপনাদের পরামর্শ নেওয়া হয়নি? জামাতের বিষয়ে পরামর্শটা গেছে, ইসলামিক ফাউন্ডেশন দ্রুত ঈদের আগে এটি বলবে, ঘরের ভিতরে নামাজ নয়, খোলা জায়গায় দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। সেখানে হ্যাঁ, সেটা পরামর্শ দেওয়া হয়েছে। আশা করি সেটা দু একদিনের ভিতরে তার সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে আইডিয়াল সিচুয়েশন হলো যে মানুষের দূরত্ব রাখা, সবাই মাস্ক পরা, সেটিকে কার্যকরী করার জন্য বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে সবার সহযোগিতায়, এবং মানুষকে সহায়তা দিতে হবে যারা এটা করতে পারছে না। শুধুমাত্র তাদের প্রতি উষ্মা প্রকাশ করে এবং আমরা হতাশা প্রকাশ করে কিন্তু হবে না। হ্যাঁ, ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ভেরিয়েন্ট, কিভাবে ভেরিয়েন্টটা হয়েছে? যখন ভারতে তারা মেলা করলো, নির্বাচন করলো, দিল্লির উপকণ্ঠে কয়েক মাস ধরে কৃষকরা একসাথে বসে থাকলো স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া, যত বেশি সংক্রমণের সুযোগ থাকে তখন ভ্যারিয়েন্ট হওয়ার সুযোগ তৈরি হয়। বাংলাদেশে যদি আমরা এরকম স্বাস্থ্যবিধি না মেনে শনাক্ত রোগীদেরকে আইসোলেশন নিশ্চিত না করে আমরা যদি বাড়তে দেই, বাংলাদেশেও ভ্যারিয়েন্ট হবে। এখানে ভ্যারিয়েন্ট কিন্তু আকাশ থেকে আসে না, ভ্যারিয়েন্টটা আসে আমাদের হিউম্যান বিহেভিয়ারের প্রতি। আর একটা ঠিকই বলেছেন আমাদের রুহুল হক স্যার, যে যেই ভ্যারিয়েন্টই হোক না কেন, আমাদের যে ভাইরাসটা আদিরূপে ছিল, এখনো আছে, তারা কি কম ভয়ঙ্কর নাকি? তাদের মধ্যে মানুষ মারা যায়নি? যাচ্ছে। ভ্যারিয়েন্টটা হচ্ছে এই সংক্রমণটাকে বাড়িয়ে দিচ্ছে। যেটা আগে 100 জনের কাছ থেকে 100 জন হতো, সেটা 100 জনের কাছ থেকে 150, 160, 120 হচ্ছে। অবশ্যই উদ্বেগজনক, অবশ্যই এটা একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। কাজে আমাদেরকে তিনটা বিষয় মনে রাখার জন্য আমি আবার বলেই শেষ করছি। একটা হচ্ছে, যারা শনাক্ত হচ্ছে প্রতিদিন 1500, 2000 করে, বা বিদেশ থেকে আসা হোক আর দেশ থেকে, প্রত্যেক লোকের চিকিৎসা এবং আইসোলেশন নিশ্চিত করতে হবে সহায়তামূলক পদক্ষেপ নিয়ে। দ্বিতীয় হচ্ছে, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, যেটা আমরা সবাই বলছি এখন, স্বাস্থ্যবিধি মেনে চলবো সব নাগরিকের জন্য, এবং কোনো ভিড় সৃষ্টি করা যাবে না। তৃতীয় হচ্ছে, টিকা যদি সহজলভ্য হয় তখন সবাই আমরা টিকা দেবো, তাহলে কিন্তু আমাদের সংক্রমণ কমে আসবে। আজকে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ইউরোপের অনেক জায়গায় কিন্তু সংক্রমণটা নিম্নগামী এবং মৃত্যুটাও নিম্নগামী। তারা সৌভাগ্যবান, তারা 80% টিকা তাদের দেশে তারা প্রয়োগ করেছে, যারা বিশেষ করে বয়স্ক মানুষ। আমাদের পক্ষে হয়তো সব টিকা এখন দেওয়া সম্ভব না, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, আইসোলেশন, কোয়ারেন্টাইন করবো, এটি তো আমাদের হাতে। এতে আমাদের অত বেশি সম্পদ প্রয়োজন হবে না। দরকার হচ্ছে কমিউনিটি পর্যায়ে সংগঠিতভাবে কার্যকলাপ। ধন্যবাদ। তাহলে অবশ্যই আমরা করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা শেষ পর্যায়ে জনাব তৌফিক মারুফ, প্রায় দেশের সরকারি বেসরকারি হাসপাতালে বিভিন্ন অনিয়ম দুর্নীতির খবর বেরিয়ে আসে, টিআইবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদনও তা তুলে ধরা হচ্ছে, কিন্তু দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা কি নেওয়া হয়? দেখুন, আমি একটু আমাদের যে আলোচকদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা জিনিস বলছি, একটু উদাহরণ দেই। যখনই আপনি এই আলোচনাগুলো করছিলেন, হাসপাতাল ব্যবস্থাপনা, হাসপাতাল বেসরকারি সেক্টরের হাসপাতালগুলো কিভাবে চলছে না চলছে, এবং এখানে অধ্যাপক রুহুল হক এবং আমাদের আরেকজন যখন বলছিলেন
তখনই কিন্তু বেশ করে প্রণবদা যখন বলছিলেন তখনই আমি 2-3 বার একটু খেয়াল করেছি যে সম্মানের সাথে বলছি আমাদের ইম্পালসের যিনি জাহিরুল আমিন তিনি এই ইস্যুটাকে আসলে অন্যদিকে নিয়ে গেছেন, আপনার ডাইভার্ট করে অন্য জায়গায় নিয়ে গেছেন 2বারই, একদম আমি স্পেসিফিক খেয়াল করেছি এটি। এখন আমি তাদের প্রতি সম্মান জানিয়ে বলি যে যিনি মজারুল হক স্যারও যে এই কথাটি বললেন, স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেকানিজমটা কিন্তু আছে, মেকানিজম আছে, যতটুকু আছে এটুকু যদি অ্যাক্টিভভাবে কাজ করানোর সুযোগ ওনারা দেন তবে কিন্তু অনেকটা হয়। আমি উদাহরণ দেই, দেখুন মনিটরিংটা যদি প্রপারলি করতে চায় স্বাস্থ্য অধিদপ্তরে একজন হাসপাতাল পরিচালকের চেয়ে এই প্রাইভেট হাসপাতালগুলোর ক্ষমতা অনেক বেশি, এগুলোকে মন্ত্রীরও ক্ষমতা নেই। আমি নাম ধরেই বলি, ইউনাইটেড অ্যাপোলো স্কোয়ার হাসপাতালের মতো হাসপাতালগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মন্ত্রীরও নাই, ওই ফরিদ মিয়ার মতো তো আমি সরি পরিচালক হাসপাতালের পক্ষে তো সম্ভবই না। কেন? এই প্রাইভেট হাসপাতালের মালিকরা এতই ক্ষমতাধর, তারা এতই ক্ষমতার অপব্যবহার করেন যে করোনার সময় যখন এই অনিয়মগুলো ধরার জন্য অভিযান শুরু হয়েছিল গত বছর, তারা আন্দোলনের ডাক দিয়েছিল। তারা ওই যখন শাহাবুদ্দিন হাসপাতালে যেদিন গেলেন, ম্যাজিস্ট্রেট আরও 2-3টা হাসপাতালে গেলেন, তখনই তারা জোটবদ্ধ হয়ে তারা মন্ত্রীর সাথে দেখা করলেন, তারা হুমকি দিলেন ধর্মঘট ডাকবেন, হাসপাতাল বন্ধ করে দেবেন, এবং অনেকগুলো হাসপাতাল তারা বন্ধও করে দিয়েছিলেন। এই যদি হয় অবস্থা, তবে অথরিটি কি করবে? অথরিটি কি আমাদের বিদেশ থেকে এসছে? অথরিটির যে দায়িত্বটা তো পালন দিতে হবে। সম্মান, একজন বললেন ইয়ের কথা, সিভিল সার্জনের কথা, সিভিল সার্জনের হাতে তো এখনই ক্ষমতা আছে এক ধরনের দেখভালের জন্য। উপজেলা জেলা পর্যায়ে যারা লাইসেন্স আছে না আছে, তারা নিয়মকানুন মানছেন কিনা, যেই শর্তে হাসপাতালের লাইসেন্স দেওয়া হচ্ছে সেগুলো প্রতিপালন করছেন কিনা, সেই দায়িত্ব সিভিল সার্জনের হাতে আছে, ওনারা পালন করতে দিচ্ছেন না। ও বেসরকারি মেডিকেল কলেজ কিংবা হাসপাতালগুলো তারা তখন প্রশাসনের দ্বারস্থ হন। আমাদের দেশের সমন্বয়হীনতার সবচেয়ে বড় জায়গা, একজন এই যে মহামারীর সময় দায়টা কার? আইনগতভাবে একদিকে আমরা দেখি স্বাস্থ্য খাতের উপরে দায়, কিন্তু ডিজির চেয়ে অন্য মন্ত্রণালয়ের যে সচিবরা আছেন তারা কি ডিজির কথা শুনবেন? শুনবেন না। তারা কি একজন সিভিল সার্জন, ডিসি কি সিভিল সার্জনের আন্ডারে বা সিভিল সার্জনের নির্দেশনার ডিসি মানেন? এসপি মানেন না। আইনগতভাবেই তারা এটি সাংঘর্ষিক অবস্থায়। এখন আইনে আছে সিভিল সার্জন অল ইন অল, সমন্বয় করবেন। ওইখানে তো ডিসির চেয়ে 5 চেয়ার পিছনে বসে থাকেন সিভিল সার্জন, তাকে স্যার বলেন। তো এইটা আমাদের মেকানিজমগুলো আসলে মহামারীর সময় কিন্তু অন্যরকম ইমার্জেন্সি সিস্টেমে যেতে হবে। আমরা যদি দেখি মার্শাল্লার সময় সব কিছু চলে যায় আর্মিদের, সেনাবাহিনীর হাতে, সেনাবাহিনীর একজন কর্নেলের দায়িত্বে ও মেজরের যে ক্ষমতা দেওয়া হয় সেটি ডিসিএসপি সবাই মানেন। তবে এই মহামারীর সময় সিভিল সার্জনকে সেইভাবে ক্ষমতায়িত করতে হবে যাতে করে, কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে আইনগতভাবে ডিজির হাতে সব, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ডিজি কিছুই না। এই যদি হয় অবস্থা তবে তো এমনটাই হবে। আমাদের রুহুল হক স্যার সবসময় বলেন সংস্কার প্রয়োজন, ব্যবস্থাপনাগত সংস্কার প্রয়োজন স্বাস্থ্য খাতের। এইভাবে সেখানে স্বাস্থ্যের আলাদা ক্যাডার করতে হবে, ডাক্তারদের নিয়ে আলাদা ক্যাডার করতে হবে, তাদেরকে ম্যানেজারিয়াল সিস্টেমের ট্রেনিং দিতে হবে। যদি তা না হয় আরেকটা করোনা যাবে, আরেকটা আসবে, আমরা তখন আবার বিপর্যয়ের মধ্যে পড়ব, এবং এই প্রাইভেট মেডিকেলের বাণিজ্যগুলো এই ধরনের মহামারীর সময় আসলে তারা মওকা নেয়, এটিও কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না কখনো। জি ধন্যবাদ। আসলে আরো অনেক কিছু আলোচনা করার ছিল, অনেক আলোচকের কাছে আমি দ্বিতীয়বার আসতেও পারিনি, ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সময় স্বল্পতার জন্য। নিশ্চয়ই সামনে আরও কোনো আলোচনা আপনাদের সাথে আমরা আবার যোগ করব, কিংবা আমরা একসাথে আবার আলোচনায় অংশগ্রহণ করব। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, স্বাস্থ্য খাতের মতো জীবন মরণের সঙ্গে সম্পর্কিত এমন একটি খাতে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা কিংবা বাণিজ্য কোনোভাবেই কাম্য নয়। আজকের আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে যে সিন্ডিকেট গড়ে উঠেছে তা ভেঙে দিতে হবে, জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে, দায় এড়ানো কিংবা পার পেয়ে যাওয়ার সংস্কৃতি থেকে স্বাস্থ্য খাতকে মুক্ত করতে হবে, কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, করোনা সহ সব ধরনের চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলোর অসৎ বাণিজ্য বন্ধে কঠোর তদারকির ব্যবস্থা করতে হবে, আইসিইউ, সিসিইউর ফি সহ
অতি প্রয়োজনীয় টেস্টের ফি সরকারিভাবে দ্রুত নির্দিষ্ট করে দিতে হবে, মান নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য খাতে ব্যাপক ভিত্তিক সংস্কারের উদ্যোগ নিতে হবে। দর্শক, আজ এ পর্যন্ত জানিয়ে রাখতে চাই, আসছে ঈদে আপনাদের জন্য 8 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে RTV। এ কারণে আগামী সোমবার কেমন বাংলাদেশ সম্প্রচার হবে না, দেখা হবে তার পরের সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। ঈদ মোবারক। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.